In progress. গত ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম আমরা মূলত গিট এবং গিটহাবের কিছু থিওরি পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। সবাই মনে হয় ওই ক্লাসটা কেউ ভালো করে বুঝতেও পারে নাই। ভাইয়ার টিমের সাথে কাজ থাকার কারণে আমি আপনাদেরকে ওই রকমভাবে গোছানোভাবে বুঝাইতেও পারছি না, মানে অন্য একটা চাপে ছিলাম, প্রেশারে ছিলাম। আর যাই বুঝতে পারছি ভাইয়া আবার আজকে আপনাদেরকে এগুলা ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা এই যে এখানে আমাদের যে ইমেজটা দেখতেছেন, এটা আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম। এটার কনসেপ্টটা কি সবাই বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা তাহলে ভাইয়া একবার আপনাদেরকে রিপিট করে দিই। হ্যাঁ, রিপিট করে আমরা এই যে গিট এবং গিটহাব নিয়ে কাজ করি। এই গিট মূলত কয়ভাবে কাজ করে বলেন তো? দুইভাবে কাজ করে। একটা হচ্ছে লোকালি কাজ করে সে, আর একটা হচ্ছে রিমোটলি কাজ করে। তো লোকালি যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের কম্পিউটারটাকে বলতে পারি লোকালি। কম্পিউটারের মধ্যে যে কাজগুলো করে থাকি সেটা হচ্ছে লোকালি। আর যখন আমাদের প্রজেক্টটা আমরা কোনো একটা সার্ভারে আপলোড করব বা কোনো একটা ওয়েবসাইটে আপলোড করব, তখন সেটা হয়ে যাবে রিমোটলি। তো লোকালি এবং রিমোটলির মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি। আমি একদম সংক্ষিপ্ত করে বলবো, না হয় আমরা পরবর্তী পার্টগুলো সম্পন্ন করতে পারবো না। আমরা আজকে একটু বেশি সময় ক্লাস করব। এই লোকালির মধ্যে আমরা দেখতেছি তিনটা ধাপ বা স্টেজ দেখতেছি, তিনটা পর্যায় দেখতেছি। একটা হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরি, আরেকটা হচ্ছে স্টেজিং এরিয়া, আরেকটা হচ্ছে লোকাল রিপোজিটরি। আর রিমোট অপশানে যে আমরা শুধু রিমোট রিপোজিটরি দেখতেছি। আসুন লোকালভাবে যে আমরা আমাদের কম্পিউটার পিসিতে আমরা কাজ করি, সেখানে এই তিনটা ধাপ অতিক্রম করতে হলে আমাদেরকে প্রথমে ওয়ার্ক ডিরেক্টরিতে আসতে হবে। ওয়ার্ক ডিরেক্টরি কি, কে বলতে পারবেন? ওয়ার্ক ডিরেক্টরি, হ্যাঁ ওয়ার্ক ডিরেক্টরি হচ্ছে, হ্যাঁ মানে আমি আমার কম্পিউটারের যে ড্রাইভের মধ্যে আমার প্রজেক্টটা নিয়ে কাজ করি, যে ড্রাইভের মধ্যে আমার প্রজেক্টটা থাকে, ওই ড্রাইভের প্রজেক্টেই হচ্ছে কি ওয়ার্ক ডিরেক্টরি। যেমন আমরা গত ক্লাসে এই গিট অ্যান্ড গিটহাব উইথ বুটস্ট্র্যাপ 5 এখানের মধ্যে একটা প্রজেক্ট শুরু করেছিলাম। এগুলো সব আমি মুছে দিই এখন। যেমন আমি একটা প্রজেক্ট শুরু করেছি আজকের ক্লাসে, যেমন আমি ওইটার নাম দিয়েছি গিট অ্যান্ড গিটহাব। গিট অ্যান্ড গিটহাব এই প্রজেক্টটার নাম দিয়েছি গিট অ্যান্ড গিটহাব প্লাস। তাইলে আমার ওয়ার্ক ডিরেক্টরির নাম কি বলেন তো? গিট অ্যান্ড গিটহাব। সাউন্ড করতেছে বাইরে, তো বলো। ওয়ার্ক ডিরেক্টরি হচ্ছে গিট অ্যান্ড গিটহাব। এই গিট অ্যান্ড গিটহাবের মধ্যে আমি এখন যা যা ফাইল তৈরি করব বা কোনো একটা সফটওয়্যার তৈরি করতে গেলে বা একটা প্রজেক্ট করতে গেলে যত ফাইল, ইমেজ টিমেজ যা লাগে, এগুলা সবগুলো সমন্বয়ে এই ফোল্ডারটাকে, এটাকেই বলা হবে কি প্রজেক্ট ফোল্ডার অথবা ওয়ার্কিং ডিরেক্টরি। বুঝতে পেরেছি? মনে করেন ভাইয়া আমার এই গিট এবং গিটহাব প্রজেক্টের মধ্যে বা এই ফোল্ডারটার মধ্যে কাজ করতে গিয়ে index.html নামক একটি ফাইল তৈরি করা লাগছে। index.html, এই index.html ফাইলটাকে আমরা মনে করেন বিভিন্ন কোড লিখলাম। কোনো কিছু লেখার পর আমাকে এই প্রজেক্টটাকে লোকাল রিপোজিটরি নিয়ে যাওয়ার আগে আমাকে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে হবে। ওয়ার্ক ডিরেক্টরি যখন আমি কাজ করা শেষ হবে, আমার কাজ শেষ কমপ্লিট, এই প্রজেক্টটাকে বা এই প্রজেক্ট ফোল্ডারটাকে যাচাই বাছাই করার জন্য, আমার কাজটাকে চেক করার জন্য, পুনরায় আবার যাচাই বাছাই করার জন্য তাকে একটা স্টেজে নিয়ে যেতে হবে। সেটা হচ্ছে স্টেজিং এরিয়া। আমাদের এই প্রজেক্টটাকে ওয়ার্ক ডিরেক্টরি থেকে স্টেজিং এরিয়াতে নেওয়ার জন্য কোন কমান্ডে লিখতে হবে? গিট অ্যাড। তো গিট অ্যাডের পর আমরা এখানের মধ্যে আমাদের প্রজেক্টের নাম বা ফোল্ডার বা ফাইল এগুলো লেখার পর আমরা স্টেজিং এরিয়াতে নিয়ে যাব। স্টেজিং এরিয়াতে নেওয়ার পর আমরা মূলত ওই প্রজেক্টটাকে
যাচাই বাছাই করব যে আমার প্রজেক্টের মধ্যে কোনো ভুল আছে কিনা, কোনো সংশোধন করতে হবে কিনা, কোনো এডিট করতে হবে কিনা, এই হিবিজিবি সব কিছু দেখে যদি দেখি যে না আমার প্রজেক্টটা ঠিক আছে ফাইনাল, তারপর আমার এই প্রজেক্টটাকে স্টেজিং এরিয়া থেকে লোকাল রিপোজিটরিতে নিয়ে যেতে হবে। আপনি দেখবেন বিকাশ অ্যাপস সবাই তো ব্যবহার করেন, তাই না? বিকাশ অ্যাপসের মধ্যে আপনি কারো কাছে টাকা সেন্ড করার সময় বা টাকা রিসিভ করার সময়, মোবাইলে টাকা রিচার্জ করার সময় আমরা কি করি, সব কিছু লেখার পর লাস্টে কিন্তু আপনাকে বলে যে ট্যাপ করে থাকেন, টিপ দিয়ে ধরে রাখেন, তারপর আপনার টাকাটা যাবে। এমনটা আমরা দেখি কি না? এটা কিন্তু চমৎকার একটা ইউআই। এটা কেন করছি বিকাশ? তো বিকাশ ভাবছে যে আমাদের অ্যাপসের মধ্যে সবাই টাকা সেন্ড করতে গিয়ে বা কোনো কিছু টাকা রিচার্জ করতে গেলে, ব্যালেন্স রিচার্জ করতে গেলে বা এমবি রিচার্জ করতে গেলে যে কোনো পেমেন্ট করার সময় তার ভুলও হতে পারে। তো তার জন্য ভুলটা না হয় সে এখানের মধ্যে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবে। এই ট্যাপ করা অবস্থায় যদি তার হঠাৎ করে মনে হয় না আমার এখানে ভুল আছে, তাহলে সে ট্যাপ ছেড়ে দিবে, তারপর সে আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে। ঠিক এটাই হচ্ছে স্টেজিং এরিয়াটা। আপনার ওয়ার্ক ডিরেক্টরি থেকে আপনি কোনো একটা প্রজেক্ট সরাসরি আপনার লোকাল রিপোজিটরিতে নিয়ে যেতে পারবেন না। লোকাল রিপোজিটরিতে নিতে হলে আপনাকে প্রথমে স্টেজিং এরিয়াতে নিতে হবে। ওই যেমনভাবে এখানে ট্যাপ করে ধরে রাখতে হয় যাচাই বাছাই করার জন্য, ঠিক সেম আপনি স্টেজিং এরিয়াতে নেওয়ার পর আপনার প্রজেক্টটাকে আপনি যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করার পর ফাইনালিভাবে যদি দেখেন না ঠিক আছে, তারপর তুমি এইভাবে এখানের মধ্যে টিপ মেরে ধরে রাখো, অর্থাৎ এখানের মধ্যে তুমি গিট কমিট করে দাও। গিট কমিট এখানের মধ্যে একটা কোটেশন দেখতেছি, আমি যখনই এটাকে গিট কমিট করে লোকাল রিপোজিটরিতে নিয়ে যাব, তার মানে আমার প্রজেক্টের একটা ভার্সন কমপ্লিট হয়ে গেছে। আমার প্রজেক্টের একটা ভার্সন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি লোকাল রিপোজিটরিতে একটা ভার্সন সেভ করব বা স্টোর করব। এই যে আপনি যে একটা ভার্সন সেভ করতেছেন, একটা ভার্সন স্টোর করতেছেন, আপনি তো এরকম একাধিক ভার্সন আসতে পারে, তাই না? প্রত্যেকটা ভার্সন, প্রত্যেকটা চেঞ্জ, প্রত্যেকটা আপডেট আপনি চাইলে এখানে আমাদের কমেন্টস আকারে, মেসেজ আকারে লিখে রাখতে পারেন যে আমি পূর্বে কি চেঞ্জ করছিলাম, বর্তমানে কি চেঞ্জ করতেছি। এই চেঞ্জ এবং আপডেটগুলোকে আপনি চাইলে এখানে লিখে রাখতে পারেন যে প্রত্যেকটা ভার্সনের ডিটেলস এখানের মধ্যে লেখা থাকবে। লোকাল রিপোজিটরির বা লোকালি যে কাজ করা হয় ওয়ার্ক ডিরেক্টরি স্টেজিং এরিয়া থেকে আমি গিট কমিটের মাধ্যমে লোকাল রিপোজিটরিতে আমার প্রজেক্টটা নিয়ে গেলাম। এতটুকু কি বুঝতে পেরেছি? কমান্ডসগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব কিছুক্ষণ পর। এইবার আপনার প্রজেক্টটা সম্পূর্ণ 3টি স্টেজ পার করে আপনি আপনার প্রজেক্টটাকে লোকাল রিপোজিটরিতে নিয়ে আসছেন। এখন বলবেন ভাইয়া রিপোজিটরি মানে কি বা রিপু মানে কি? রিপোজিটরি বা রিপু মানে হচ্ছে ওই যে এটাই, আপনি যে আপনার কম্পিউটারের মধ্যে যে প্রজেক্ট ফোল্ডারটা আছে এটি হচ্ছে আপনার রিপোজিটরি। তো গিটহাবের ভাষায় এটা তখনই রিপোজিটরি হবে আমরা নর্মালি আমাদের কোনো একটা ডিরেক্টরি বা ফোল্ডারকে রিপোজিটরি বলতে পারি। আর গিটহাবের ভাষায় সেটা তখনই রিপোজিটরি হবে যখন এই ফোল্ডারের মধ্যে আমরা গিট ইনিট করব বা ইনিশিয়ালাইজ করব। গত ক্লাসের মধ্যে ভাইয়া গিট ইনিট করা বা ইনিশিয়ালাইজ করা দেখাইছিলাম না? আজকের ক্লাসে আবারও দেখাবো, ঠিক আছে? লোকাল রিপোজিটরি থেকে আপনি ফাইনালিভাবে আপনার প্রজেক্টটা রিমোট রিপোজিটরি বা আপনার সার্ভারে আপনি আপলোড করবেন। এখানে সার্ভার বা হোস্টিং হিসেবে গিটহাব, গিটল্যাব অনেক আছে, আমরা গিটহাবটা ব্যবহার করব। আমাদের প্রজেক্টটা আমরা গিট পুশ কমান্ডের মাধ্যমে রিমোট রিপোজিটরিতে সাবমিট করে দিব বা আমাদের সার্ভারে আপলোড করে দিব। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি এটাকে গিট পুশ করে রিমোট রিপোজিটরি বা সার্ভারে কেন আপলোড করব? আমার এটা প্রজেক্টটা আমার কম্পিউটারে থাকলেই তো চলে। তা আমরা সাধারণত বড় বড় যে প্রজেক্টগুলো আছে, বড় কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা সফটওয়্যার যখন আমরা ডেভেলপ করি, যেমন আমাদের সাইবার স্টুডেন্ট যারা আছে ওনারা কি করবেন, কিছুদিন পরে পাইথন প্রোগ্রাম শেষ করার পর ওনারা আমাদের সাথে বিভিন্ন টুলস তৈরি করবেন, ইথিক্যাল হ্যাকিং টুলস তৈরি করবেন। টুলস তৈরি করার সময় ওনাদেরকে আমি টিম করে দিব যে কয়েকজন মিলে আপনি একটা টুলস তৈরি করেন, আমি রিসোর্স দিয়ে দিব, তখন তারা এগুলা নিয়ে কাজ করবে। এগুলা নিয়ে কাজ করতে গেলে দেখেন 10 জন মিলে যখন একসাথে কাজ করবে, আমরা যে কোনো একটা প্রজেক্ট যখন 10 জন 5 জন বা অনেকে মিলে কাজ করি, তো প্রত্যেকের প্রজেক্টটা আমরা কি করি ফাইনালিভাবে এভাবে লোকাল রিপোজিটরি থেকে আমাদের এই রিমোট রিপোজিটরিতে আপলোড করে দিই।
তো সকলের প্রজেক্টে একসাথে রিমোট রিপোজিটরিতে আপলোড করার পর আমরা আবার এটাকে সকলের প্রজেক্ট বা আপডেটগুলোকে তো একসাথে করতে হবে, তাই না? বলেন, সকলে মনে করেন আমরা 10জনের বাসা থেকে প্রজেক্টের আপডেট করলাম এবং আপডেট করে করে চেঞ্জ করে করে এডিট করে রিমোট রিপোজিটরিতে আপলোড করে দিচ্ছি। এবার আমাকে এটাকে এডিট করতে হবে, চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য আমাকে আবারও কী করতে হবে, আমার লোকালি আমার কম্পিউটারের মধ্যে ডাউনলোড করতে হবে এটাকে একসাথে করার জন্য। তো একসাথে করার জন্য বা ডাউনলোড করার জন্য আমরা এখানে থেকে এটাকে কি করব, টান দিয়ে মনে করেন লোকাল রিপোজিটরিতে নিয়ে আসতে পারবো গিট ফেচ নামক একটা কমান্ডের মাধ্যমে। তো গিট ফেচ কমান্ডের মাধ্যমে আমরা আমাদের প্রজেক্টটাকে শুধু লোকাল রিপোজিটরিতেই এটা ডাউনলোড করব, কিন্তু এটা ওয়ার্কিং ডিরেক্টরি বা আমাদের যে মেইন কমান্ড আছে, মেইন যে প্রজেক্ট ফাইল আছে সেখানে কোনো পরিবর্তন করবে না, এটা শুধু লোকাল রিপোজিটরিতে ডাউনলোড হবে। এখান থেকে আমরা চাইলে এখানে আমাদের গিট মার্জ টাচ করে এখানের মধ্যে আনতে পারবো, এটা পরের বিষয়। আপনি যদি চান না আমার রিমোট রিপোজিটরি এখান থেকে আমি ডিরেক্ট আমার ওয়ার্কিং ডিরেক্টরিতে নিয়ে আসবো এবং ওয়ার্কিং ডিরেক্টরিতে আমার যে প্রজেক্ট আছে এই প্রজেক্ট মানে ফাইনালিভাবে প্রজেক্টও চেঞ্জ করে ফেলবো, মানে এখানের মধ্যে যে চেঞ্জ আছে এই চেঞ্জটাকে আমি এখানে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করলে আমার ওয়ার্কিং ডিরেক্টরিতেও পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা কি করব, গিট পুল নামক কমান্ডটা লিখবো। এই গিট পুল কমান্ডের মাধ্যমে আমরা আমাদের রিমোট রিপোজিটরি যে রিপোজিটরি আছে বা প্রজেক্ট আছে সেটাকে সরাসরি ওয়ার্কিং ডিরেক্টরিতে আমরা ডাউনলোড করে নিয়ে আসতে পারবো। তো এখানের মধ্যে আমরা অনেক প্রজেক্টই কিন্তু এরকম গিটহাব থেকে গিটল্যাব থেকে আমরা ডাউনলোড করব। তো সকল প্রজেক্ট কিন্তু আপনার নিজের করা না, অন্যের তৈরি করা প্রজেক্ট হবে। সকল প্রজেক্ট তো আর আপনি রিমোট রিপোজিটরিতে থাকবে না। আপনি এমন একটা প্রজেক্ট নিচ্ছেন, মনে করেন অন্যের তৈরি করা কোনো একটা প্রজেক্ট আপনি ডাউনলোড করে কাজ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, গিট ক্লোন নামক কমান্ডটা ব্যবহার করবেন। যখন আপনি আপনার নিজের প্রজেক্ট ডাউনলোড করবেন তখন কোন কমান্ড ব্যবহার করব, গিট পুল। এটা আমার নিজের প্রজেক্ট, নিজের কোনো একটা রিপোজিটরি আমি ডাউনলোড করতেছি। আর যখন অন্যের প্রজেক্ট, যে প্রজেক্ট নিয়ে আমি আগে কখনো কাজ করি নাই, এখনই প্রথম, সেই ক্ষেত্রে আমরা গিট ক্লোন কমান্ডের মাধ্যমে ডাউনলোড করব। এই গিট ক্লোন করলে এটা একদম ইনিট হওয়া থেকে মার্জ টাচ করে সব কিছু একসাথে ডাউনলোড হয়ে যাবে। সবাইকে বুঝতে পেরেছি এতটুকু? মানে গিট কিন্তু এই প্রসেসেই কাজ করে। আপনি একটা কল্পনা দেখেন, এখনও তো আমরা প্র্যাকটিক্যালি কাজ করিনি। তারপর আসেন গিট চেক আউট। গিট চেক আউট হচ্ছে আমাদের প্রজেক্টের অনেকগুলো ভার্সন থাকে, কিন্তু বর্তমান ভার্সন, পূর্বের ভার্সন, এর আগের ভার্সন, 4-5টা ভার্সন। আমরা ওই যে আমি একটু আগে বলছিলাম টাইম মেশিন একটা মুভি আছে, এই মুভির মধ্যে কেউ চাইলেই অতীতে ফিরে যেতে পারে, বর্তমানে ফেরত আসতে পারে, যে কোনো অবস্থায় ফেরত যেতে পারে, টাইম মেশিন যে মুভিটা আছে। ঠিক সেম আপনি গিট চেক আউট কমান্ডের মাধ্যমে পূর্বে ফেরত যেতে পারবেন, বর্তমানে আসতে পারবেন, পূর্বে ফেরত যেতে পারবেন, বর্তমানে আসতে পারবেন। আপনি যে কোনো ভার্সনে আপনি মুভ করতে পারবেন এই গিট চেক আউট কমান্ডের মাধ্যমে। তারপর হচ্ছে গিট মার্জ। গিট মার্জ মানেটা কি? মার্জ শব্দের অর্থ কি বলেন তো? মার্জ শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা, কোনো কিছুকে অ্যাড করা বা যুক্ত করা। তো এই গিট মার্জ হচ্ছে আপনি একটা প্রজেক্ট করলেন, আপনার বন্ধু একটা প্রজেক্ট, সবাই যে বিভিন্নজন বিভিন্ন প্রজেক্ট করতেছে, বিভিন্ন ভার্সন করতেছে, প্রত্যেকটা ভার্সনকে একসাথে যুক্ত করার জন্য মনে করেন 2টা ভার্সন, আমার একটা 2টা ভার্সন, প্রথম একটা ভার্সন, দ্বিতীয় একটা ভার্সন। তো প্রথম ভার্সনটা এবং দ্বিতীয় ভার্সনটার মধ্যে পার্থক্য হচ্ছে দ্বিতীয় ভার্সনের মধ্যে আমি একদম আপডেট করে নিয়েছি, সব কিছু চেঞ্জ করে আমি ফাইনালি ধরে নিলাম যে আমার দ্বিতীয় ভার্সনটা হচ্ছে সঠিক এবং রাইট, সত্য, মানে এটার পর আর কোনো চেঞ্জ হবে না। এখন আমাকে প্রথম ভার্সনের সাথে দ্বিতীয় ভার্সনটাকে কি করতে হবে, মার্জ করতে হবে না, যুক্ত করতে হবে। এই যে মার্জ করাটা হচ্ছে সেটাই আমরা একাধিক ভার্সন যে করব, আমাদের ফাইনাল কোনো ভার্সনটা পূর্বের ভার্সনের সাথে মার্জ করে দেওয়ার জন্য এই গিট মার্জ নামক কমান্ডটা ব্যবহার করব। এটা এখন সহজে বুঝতে পারবেন না ভাইয়া, যখন ডিটেলস ক্লাস করাবো তখন আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন, প্রজেক্ট যখন করব তখন আমরা বুঝতে পারবো। এখন শুধু একটা প্রাথমিক ধারণা নেই যে এই কমান্ডগুলো কী। এবার আসেন গিট ডিফ। গিট ডিফ হচ্ছে ওয়ার্কিং ডিরেক্টরি থেকে আমরা স্টেজিং এরিয়াতে নেওয়ার পর এখানের মধ্যে আবার যাচাই বাছাই করি না, একটু আগে বলেছিলাম যাচাই বাছাই করি ভুল টুল আছে কিনা। এখানে কোনো যাচাই বাছাই করার পর এডিট মিডিট করার পর এই ওয়ার্কিং ডিরেক্টরি এবং স্টেজিং এরিয়ার প্রজেক্টের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, ওয়ার্কিং ডিরেক্টরি এবং স্টেজিং এরিয়ার মধ্যে পার্থক্যটা জানার জন্য আমরা গিট ডিফ নামক কমান্ডটা ব্যবহার করি। আরেকটা দেখতেছি গিট ডিফ হেড।
গিট ডিফ হেড হচ্ছে আপনার ওয়ার্কিং ডিরেক্টরি থেকে কোনো একটা প্রজেক্ট স্টেজিং এরিয়ার মাধ্যমে তারপর আপনি লোকাল রিপোজিটরিতে নিয়ে গেছেন। এই লোকাল রিপোজিটরি এবং ওয়ার্কিং ডিরেক্টরি এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কি না, সেটা হচ্ছে গিট ডিফ হেড। আমরা কি এই কমান্ডগুলো যদি বুঝি তাহলে আপনার কাছে এই গিটহাব প্রজেক্ট করা এগুলো একদম হাতের মোয়া হয়ে যাবে। অ্যাডভান্স বিষয়গুলো আছে সামনের দিকে, আমরা অনেক ক্লাস করব আরও। তো বাট একটা প্রাথমিক একটা প্রজেক্ট নিয়ে কাজ করার জন্য আপনি বেসিক প্রোগ্রামার হিসেবে, ছোটোখাটো একজন ঠুনকা লেভেলের প্রোগ্রামার হিসেবে এতটুকু জানলেই কিন্তু আপনি প্রজেক্ট নিয়ে সামনের দিকে আগাতে পারবেন। সবাইকে বুঝতে পেরেছি? এখানে আমাদের কারো কোনো প্রশ্ন আছে? আশা করি নাই। তাইলে ভাইয়া চলে যাচ্ছি আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি। আমাদের ওয়ার্কিং ডিরেক্টরির নাম কি দিয়েছি ভাইয়া? আমার কিছু কোশ্চেন ছিল, যদিও মানে কোশ্চেনগুলো সঠিক হবে কিনা জানি না। জি ভাইয়া বলেন। আমরা যে কাজগুলো করব, আমরা প্রথমে কিন্তু একটা ফাইল নিয়ে আমরা কম্পিউটারে কাজ করি, যেটা ওয়ার্ক ডিরেক্টরি ডাইরেক্ট, যেটা জি ডাইরেক্টরি। আমরা টোটাল একটা প্রজেক্ট বানায় যখন স্টেজিং এরিয়াতে নিয়ে যাব এবং লোকাল প্রজেক্টে নিয়ে যাব, রিমোট রিপোজিটরি নিয়ে যাব, আমি অনলাইনে তুললাম। তোলার পর আমি যদি ওইটাতে এডিট করতে চাই, মানে আমি অনলি ওয়ান যদি এডিট করতে চাই, তাহলে তো আমি লোকাল রিপোজিটরি থেকে আমি এডিট করে নিতে পারবো, নাকি আমাকে ওয়ার্ক ডিরেক্টরিতে আসতে হবে? আপনি আপনার লোকাল রিপোজিটরিতে যখন কোনো কিছু এডিট করবেন, এডিট করলে এটা আবার অটোমেটিক্যালি ওয়ার্কিং ডিরেক্টরি থাকবে। এখান থেকে আপনাকে গিট অ্যাড করে আবার স্টেজিং এরিয়াতে নিতে হবে, তারপর আপনি আবার লোকাল রিপোজিটরিতে আসবেন, দেন আপনি আবার এটাকে রিমোট রিপোজিটরিতে আপডেট করবেন। ভাইয়া এই প্রসেসটা দেখাবো কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে ভাইয়া? আর কোনো প্রশ্ন ভাইয়া? আর হলো আমরা রিমোট রিপোজিটরি থেকে আমরা কোনো কাজ করতে পারবো না, ওই জায়গায় ডাইরেক্ট আমরা চাইলে রিমোট রিপোজিটরিতেও কোড এডিট করতে পারবো। ওই এডিটরও আপনার প্রত্যেকটা স্ন্যাপশট সে রেখে দিবে, প্রত্যেকটা ট্র্যাক সে সেভ করে রেখে দিবে, প্রত্যেকটা স্ন্যাপশট এবং ট্র্যাক সে রেখে দিবে। আপনি যত জায়গাতে চেঞ্জ করবেন, যা করবেন সব কিছু সে রেখে দিবে। আমরা রিমোট রিপোজিটরিতে এডিট করতে পারি, তবে মানুষ যেটা করে বড় বড় প্রজেক্ট কমান্ড এগুলো আপনার কোড তো এখানে আমাদের লিখে করা যায় না, তো লোকালি আমরা কাজগুলো করে থাকি। সামান্য যদি দেখা গেছে একটু চেঞ্জ, তখন আমরা যাই রিমোট রিপোজিটরিতে চেঞ্জ করি। তখন তো আমার ভাষণ ওখানে থাকবে না, নাকি ভাষণ ওই জায়গায় এডিট হয়ে যাবে, মানে আমি ভাষণ ওখান থেকে এডিট করতে পারবো? জি, ও যেটা করবে, আপনি যখনই আপনার প্রজেক্টের মধ্যে গিট ইনিট করে ফেলবেন, ইনিশিয়ালাইজ করে ফেলবেন, ও যেটা করবে আপনার প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা সময়ের স্ন্যাপশট রেখে দিবে, ট্র্যাক করে দিবে। আপনি যখনই কোনো চেঞ্জ করবেন, চেঞ্জ না শুধু আপনি কোনো একটা ফাইল তৈরি করবেন, কোনো একটা ফোল্ডার তৈরি করবেন, কোনো কিছু ডিলিট করছেন, আপডেট করছেন, প্রত্যেকটা আপডেট সে ট্র্যাক করে রেখে দিবে, স্ন্যাপশট আকারে রেখে দিবে। আমি একটু কাজ করলাম তো দেখলাম যে ওইটার ডিফারেন্সগুলো আমার লোকাল রিপোজিটরি থেকে আমি কাজ করতে পারছি, তার মানে আমার রিমোট রিপোজিটরিতে গেলেও আমি কাজ করতে পারবো। জি জি, কঠিন হবে, আমি সহজে করতে পারবো না, আমরা যেভাবে করতে পারবো ডিরেক্টরিতে সেভাবে আমি রিমোট রিপোজিটরিতে করতে পারবো। ভাইয়া আজকের ক্লাসটা কমপ্লিট করার পর দেখবেন আপনার ধারণাটা একদম কমপ্লিট ক্লিয়ার হয়ে যাবে। ভাইয়া আজকের ক্লাসটা আমরা কমপ্লিট করি। ওকে, আমরা চলে আসি আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি। আমাদের ওয়ার্কিং ডিরেক্টরির নাম কি? গিট অ্যান্ড গিটহাব, এবং এর মধ্যে আমরা index.html নামক একটি ফাইল তৈরি করেছি। এখানে এখনও আমরা গিট ইনিট করিনি বা গিট ইনিশিয়ালাইজ করিনি। যেহেতু আমরা গিট ইনিট করি নাই বা গিট ইনিশিয়ালাইজ করি নাই, তাহলে এটা কি আমাদের গিটহাবের ভাষায় ও কি লোকাল রিপোজিটরি বা রিমোট রিপোজিটরি যাই বলেন, ও কি রিপোজিটরি হয়েছে? হয়নি না। ইনিট না করলে, ইনিশিয়ালাইজ না করলে সে এখনও রিপোজিটরি হয়নি। এখন আসলে আমরা ইনিট করে ফেলি বা ইনিশিয়ালাইজ করি। গিট ইনিশিয়ালাইজ করার জন্য আমরা চাইলে এখানের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা এই যে গিট বেসে যাব, গিট বেসে যাওয়ার পর এখানের মধ্যে এসে আমরা লিখতে পারবো গিট ইনিট। এখন আপনাদেরকে বলি ভাইয়া কি এই গিট বেস টার্মিনাল দিয়ে কাজ করব নাকি আমরা আমাদের ভিএস কোড এডিটরের মধ্যে কাজ করব? ভিএস কোডে। তা আমি এখানের মধ্যে গিট ইনিটটা করি, সাধারণত একটু করি। গিট ইনিট করার পর আপনি এন্টার যখন দিবেন তখন দেখবেন সে এখানে আমাদের গিট ইনিশিয়ালাইজ করে ফেলছে।
এই যে গিট ইনিশিয়ালাইজ করার পর আপনি দেখতে পারবেন এটা একটু মানে ঘোলাটে এবং তার প্রথমে একটা ডট চিহ্ন আছে, তার মানে এটা একটা হিডেন ফাইল। আপনি প্রথম যখন কাজ করবেন আপনার কম্পিউটার ফোল্ডারের মধ্যে এটা দেখতে পারবেন না, সেটা দেখার জন্য উইন্ডোজ 10 যারা আছেন এখানে ভিউ নামক অপশানটা পেয়ে যাবেন। ভিউতে যাওয়ার পর এই কর্নারের মধ্যে আপনি এরকম দুটো অপশান পাবেন, একটা হচ্ছে ফাইল নেম এক্সটেনশনস আর একটা হচ্ছে হিডেন আইটেমস। এই দুটোটা আপনি কি করবেন, শু করাই দিবেন, তাহলে এই যে এক্সটেনশনটাও দেখতে পারবেন এবং এখানের মধ্যে হিডেন ফাইলটাও আপনি দেখতে পারবেন। এটা কর্নারে থাকবে ভাইয়া, এখানের মধ্যে যদিও ড্রপ ডাউন মেনুর মাধ্যমে পাচ্ছি, কারণ আমার অপারেটিং সিস্টেমটা হচ্ছে উইন্ডোজ 11। আপনাদের উইন্ডোজ 10 হলে আপনি কর্নারে অপশানটা পেয়ে যাবেন, এখানে শুধু টিক মার্ক করে দিলেই চলবে। বুঝতে পেরেছি, আমি গিট ইনিট করা হয়ে গেছে। আমরা গিট বেশ এই টার্মিনালের মধ্যে কাজ করব না, আমরা আমাদের এটা ভিএস করে কাজ করব, সেম একই রকম। আমাদের ডিরেক্টরিটাকে অন করার জন্য, ওপেন করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে এখানে আমাদের ভিএস কোড যে পেয়ে যাচ্ছি সেখানে আমরা এটাকে ওপেন করতেছি। আমরা চাইলে এখান থেকে অন করতে পারি, ওপেন থেকে ওপেন ফোল্ডার, এবং এই যে যেখানে আসে সেখান থেকে আপনি এটাকে চিনিয়ে দিলে এখানে আমাদের আমার এটা অন হয়ে যাবে। আমরা এখানে আমাদের গিট অ্যান্ড গিটহাব নামক একটি ফোল্ডার অন হয়েছে তা দেখতেছি, এবং index.html যেই ফাইলটা আমরা তৈরি করেছি ও এখানে আমাদের থাকুক। আপনি এসে টার্মিনালে ক্লিক করেন, এখান থেকে এই যে নিউ টার্মিনাল যেই লেখাটা আছে সেখানে ক্লিক করেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল তারপর হচ্ছে প্লাস শিফট তারপর এই যে ব্যাকটিক, এই তিনটাকে যখন একসাথে চাপবেন তখন আপনার টার্মিনালটা চলে আসবে। আমি আপনাদেরকে প্রথম ক্লাসের মধ্যে বেশ কিছু কোড দিয়েছিলাম, ওই কোডগুলোর মাধ্যমে আপনি চাইলে আপনি ওই যে ভিএস কোডের মধ্যে গিট ব্যাশ যে টার্মিনালটা আছে সেটাকে ডিফল্ট টার্মিনাল হিসেবে আপনি সেট করে নিতে পারেন। ঠিক আছে, আরও কতগুলো টার্মিনাল আছে, এই যে আপনাদের এমনটা থাকবে। আমি আমার এখানের মধ্যে যেটা করেছি যে আমি ওই যে গিট ব্যাশটাকে ডিফল্ট হিসেবে সেট করে নিচ্ছি, আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে ভাইয়া, এটা আমরা কেটে দিচ্ছি, এগুলো আমার লাগবে না। এখানে এসে আমরা বলেন ভাইয়া। একটু গত ক্লাসে আপনি যে ভিএস কোডের কয়েকটা এক্সটেনশন অ্যাড করতে বলছিলেন, জি, তা এখন এক্সটেনশনগুলো তো সার্চ করলে ভাই অনেকগুলো চলে আসে, আমি কোনটা করব? ভাইয়া এক্সটেনশনগুলোর নাম যেভাবে দিয়েছি ওইভাবে আপনি সার্চ করবেন, ওইটা দিয়ে সার্চ করলে প্রথম যে এক্সটেনশনটা আসবে সেটি হচ্ছে ওই এক্সটেনশন। ঠিক আছে, আচ্ছা জি ভাই, প্রথম যেটা আসবে ভাইয়া নামে হয়তো একটু চেঞ্জ থাকতে পারে, বাট ওইটা লিখে সার্চ করলে প্রথম যেটা আসবে সেটাই হচ্ছে ওই এক্সটেনশনটা, নামে একটু চেঞ্জ থাকতেই পারে। এবার আমি এখানের মধ্যে লিখতেছি গিট ইনিট, আমি কিন্তু গিট ইনিশিয়ালাইজ করে ফেলছি এবং আমি আবারও করতেছি গিট ইনিট লিখে এন্টার যখন দিব সে বলতেছে রি ইনিশিয়ালাইজ হয়ে গেছে, আগের থেকে সে রি ইনিশিয়ালাইজ হয়েছে। আমরা একটু বড় করি, এত বড় করার দরকার নেই। আপনারা কি সাইজ ঠিক আছে না, নাকি আরও বড় করব? ভাইয়া প্রথম ক্লাসের মধ্যে এটা সলিউশন দেখিয়েছি, প্রথম ক্লাসের ভিডিওটা দেখে সমাধান করে ফেলবেন। আমি কিছু জেসন কোড দিয়েছি, ওই জেসন কোডগুলো যে কাজটা করতে হবে আপনাকে এই যে এক্সটেনশনসে গিয়ে সেটিংসে যাব, সেটিংস থেকে আপনি এখানের মধ্যে এক্সটেনশনসে যে কোনো জায়গাতে ক্লিক করার পর এডিট ইন সেটিংস জেসন, এখানের মধ্যে আমি এই কোডগুলো আপনাদেরকে দিয়ে রাখছি প্রথম ক্লাসের ভিডিও ডেসক্রিপশানে, সেখান থেকে কপি করে যদি আপনি এখানে দিয়ে দেন তাইলে আপনার এটা হবে। যেমন আমি এখানে ডিফল্ট টার্মিনাল হিসেবে গিট ব্যাশটাকে সেট করে রাখছি, তো আপনারা আমার মতো করে এগুলো সব পেয়ে যাবেন। তো গিট জি ওইখান থেকে করা যায়, ওইখানে আপনি একবারে একটা কোড দিবেন হয়ে যাবে, আরও অনেকগুলো সেটিংস ভাইয়া করে রাখছে। তারপরে আমরা একটা কমান্ডের সাথে পরিচিত হই, সেটা হচ্ছে গিট স্ট্যাটাস। গিট স্ট্যাটাসের মাধ্যমে আপনি আপনার ফোল্ডার বা আপনার ডিরেক্টরি, আপনার প্রজেক্টের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন। মানে আপনার প্রজেক্টটা কোন অবস্থানে আছে, এটা কি ডিরেক্টরিতে আছে নাকি স্টেজিং এরিয়াতে আছে নাকি লোকাল রিপোজিটরিতে আছে, মানে তার অবস্থানটা কোথায় আছে, তাকে কি কমিট করেছেন আপনি, তাকে কি আপনি স্টেজিং এরিয়াতে নিয়েছেন, এগুলো সব কিছু ডিটেলস বর্তমান অবস্থাটা জানতে পারবো কোথায়। এই যে গিট স্ট্যাটাস কমান্ডটা যখন আমরা লিখব তখন এই যে গিট স্ট্যাটাস লেখার পর আপনি এগুলা সম্পর্কে ডিটেলস চলে আসবে।
ওরা বলতেছে যে আমাদের index.html ফাইলটা আনট্র্যাক অবস্থায় আছে। কি অবস্থায় আছে? আনট্র্যাক। এই যে আনট্র্যাক মানে এই যে এখানের মধ্যে দেখতে পারবেন আপনি আনট্র্যাক মানে আমি আমার প্রজেক্টটাকে এখনও স্টেজিং এরিয়াতে নিইনি। আমি আমার প্রজেক্টটাকে কোথায় নিইনি? এখনও স্টেজিং এরিয়াতে নিইনি, এই জন্য সে আনট্র্যাক বলছে। যখন আমি এখানের মধ্যে এটাকে স্টেজিং এরিয়াতে নিয়ে যাব তখন সে আর আনট্র্যাক বলবে না, বলবে যে না তুমি ঠিক আছো। তো গিট স্ট্যাটাসের সাথে আমরা একটু সামান্য পরিচিত হয়েছি, এটা আমরা বাদ দেই। এই যে আমরা প্রজেক্ট নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে গিট অ্যান্ড গিটহাব এই টার্মিনাল নিয়ে আমাদেরকে অনেক কাজ করতে হবে। এখানে কি এমন কেউ আছেন যে টার্মিনালের সাথে প্রথম ক্লাস করতেছেন, আপনি কখনো এটা নিয়ে আগে আর কাজ করেননি? তাহলে ভাইয়া গিটের টার্মিনাল নিয়ে একটু বেসিক আলোচনা করব, বেসিক কমান্ডগুলা। আমাদের সাইবার শিক্ষার্থী ছাড়া নতুনরা আমি জানি অনেকেই অপরিচিত, তাহলে আসেন টার্মিনালের সাথে আমরা একটু পরিচিত হই। টার্মিনালে যদি আপনি কোনো কোড লিখেন, এই কোডগুলোকে যদি ক্লিয়ার করতে চান, ডিলিট করতে চান, আপনি কিবোর্ড থেকে ক্লিয়ার লিখবেন, CLEAR। ভাইয়া মিউট করব। এই যে ক্লিয়ার লেখার পর আপনি এন্টার দেন, দেখবেন আপনার টার্মিনালের মধ্যে যত কোড আছে এগুলো সব কি হবে? ডিলিট হয়ে যাবে। আবার আপনি এখানের মধ্যে কিছু একটা লিখেন যে গিট স্ট্যাটাস। এখন ক্লাসটা একটু মনোযোগ দেন। এখান থেকে আমরা চাইলে কিবোর্ডের মাধ্যমে ডিলিট করতে পারি। আমরা যখন Ctrl+L দিব তখন আমাদের এগুলো আবার ডিলিট হয়ে যাবে। আমরা চাইলে ক্লিয়ার লিখেও ডিলিট করতে পারি, Ctrl+L এর মাধ্যমেও আমাদের কোডগুলোকে ডিলিট করতে পারি বা টার্মিনালটাকে ক্লিন করতে পারি। তারপর আপনি আরেকটা কমান্ড লিখেন এখানের মধ্যে ls। আপনার এই টার্মিনালের মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনি কোথায় আছেন তার অ্যাড্রেসটা এখানের মধ্যে লেখা আছে। আমি আছি গিট এবং গিটহাব যে ফোল্ডারটা আছে সেখানের মধ্যে আছি। এই ফোল্ডারের মধ্যে কি কি ফাইল আছে সেগুলো দেখার জন্য আমি এখানের মধ্যে লিখব ls মানে লিস্ট। এন্টার যখন দিবেন সে বলে দিতেছে এই ls ফোল্ডারের মধ্যে index.html নামক একটি ফাইল আছে। কথাটা কি সত্য কিনা? index.html নামক একটি ফাইল আছে, কিন্তু হিডেন ফাইলটাকে সে দেখাচ্ছে না। আমরা যদি হিডেন ফাইলটা সহ দেখতে চাই, তো হিডেন ফাইলটা সহ দেখতে চাইলে আমরা ls-a দেব। ls-a যখন দিবেন তখন সে বলবে যে আমার এখানের মধ্যে index.html একটা ফাইল আছে, তারপর হচ্ছে .git অর্থাৎ একটা হিডেন ফাইল আছে, আরও কিছু হিডেন ফাইল সে ধরে রাখছে, এগুলো আমাদের সিস্টেমের মধ্যে থাকতেই পারে। তাহলে হিডেন ফাইল সহ দেখার জন্য ls-a লিখব। আরেকটা কমান্ড আছে, আপনি ls-l লিখতে পারবেন। ls-l এর মাধ্যমে ও যেটা করবে আপনার এই যে এখানের মধ্যে যতগুলো ফাইল এবং ফোল্ডার থাকবে, আমি এখানের মধ্যে একটা ফোল্ডার তৈরি করে ফেলি। নিউ থেকে গিয়ে একটা ফোল্ডার দিলাম যে ইমেজ ফোল্ডার। আবার আমরা এটাকে ls-l এবং এন্টার দিয়েছি। দেখেন তো আমাদের দুইটা ফোল্ডার সে দেখাচ্ছে কিনা? দুটোটা ফোল্ডার সে দেখিয়ে দিচ্ছে যে ইমেজ নামক একটা ফোল্ডার আছে, index.html নামক একটি ফাইল আছে। আমরা যখন শুধু এল লিখব তখন শুধু সে এখানের মধ্যে যে ফাইলগুলো আছে, ফোল্ডারগুলো আছে সেগুলোকে দেখাবে। হিডেন ফাইল এবং ফোল্ডার সহ যদি দেখাইতে চাই তাহলে আমরা ls এর সামনে একটা al লিখে দিব, এই যে ls-al। তাহলে দেখবেন সে হিডেন ফাইল সহ দেখাবে যে আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে ডিফল্টভাবে দুইটা হিডেন ফাইল বা ফোল্ডার কিছু একটা আছে, আর এখানের মধ্যে গিট নামক একটি হিডেন ফোল্ডার আছে, ইমেজ নামক একটি ফোল্ডার আছে, index.html নামক একটি ফাইল আছে। তা আমরা যেটা করব সবসময় যে শুধু a দিয়ে চেক করব অথবা l দিয়ে চেক করব অথবা -l অথবা -al দিয়ে চেক করব। আর এর সামনে যা দেখতেছি সেখানের মধ্যে সে আমাদের এই যে এখানে আমাদের কিছু শব্দ দেখতেছি কিনা, তিনটা শব্দ আমরা দেখতেছি। এই তিনটার মানে কি আমাদের সাইবারের একজন শিক্ষার্থী বলেন আপনাদেরকে ফাইল পারমিশন নিয়ে ক্লাস, ইয়েস এগুলো হচ্ছে ফাইল পারমিশন। তো ফাইল পারমিশন, হ্যাঁ ফাইল পারমিশন কয় ধরনের হয়ে থাকে? ওয়াও 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 ওয়াও,
আর ইয়েস, এই যে এখানের মধ্যে আপনারা যে আর দেখতেছেন, আর দিয়ে বলতেছে রিড, এই ডব্লিউ দিয়ে বলতেছে রাইট, এক্স দিয়ে বলতেছে এক্সিকিউশন, আর দিয়েও রিডই বুঝাচ্ছে সে। আর প্রথম ডি মানে হচ্ছে এটা একটা ডিরেক্টরি, অর্থাৎ এটা একটা ফোল্ডার। যখন কোনো একটা ফোল্ডার হবে তখন সে প্রথমে ডি নামক শব্দটা রাখবে, এটা একটা ডিরেক্টরি। আমাদের index.html হচ্ছে একটি ফাইল, এই জন্য এখানের মধ্যে ডি লেখা নাই। বুঝতে পেরেছি? তো আপনাদেরকে মাঝে মধ্যে সবসময় এই যে যখন গিট এবং গিটহাব নিয়ে কাজ করবেন, আপনার অনেক ফ্রেন্ড, অনেক বন্ধু একসাথে এই প্রজেক্টের মধ্যে কাজ করবে, কাকে আপনি কোন ফাইলের পারমিশন দিবেন, কোন ফোল্ডারের পারমিশন দিবেন, কাকে কোন পারমিশন দিবেন, কাকে রিড পারমিশন দিবেন, রাইট পারমিশন দিবেন, এক্সিকিউট পারমিশন দিবেন, এই ডিটেলস বিষয়গুলো আপনি চাইলে সেট করে দিতে পারেন। এগুলো নিয়ে আমি এত ডিটেলস এখন আলোচনা করবো না, সামনের দিকে হয়তো আলোচনা করতে পারি। ঠিক আছে, এখন আমি সাইবার শিক্ষার্থী আপনাদেরকে প্রশ্ন করব, এই যে ফাইল পারমিশন এখানের মধ্যে তো 3টা আছে, এই 3টার মানে কি বলেন? আগে বলেন, আমাদের কোনো একটা অপারেটিং সিস্টেমের ওনারশিপ কয় ধরনের হয়ে থাকে? কি ধরনের ওনারশিপ হয় বলেন তো সাইবার শিক্ষার্থী? হ্যাঁ, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউজার বা নর্মাল ইউজার, যেটাতে আমরা লগ ইন করি সবসময়। আরেকটা হচ্ছে কি গ্রুপ ইউজার, মানে গ্রুপ একসাথে কাজ করে। আরেকটা হচ্ছে গেস্ট। এই যে প্রথম যে পারমিশনটা আমরা দেখতেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউজার বা নর্মাল ইউজারের জন্য। দ্বিতীয় যে পারমিশনটা দেখতেছি সেটা হচ্ছে গ্রুপ, যারা মানে গ্রুপে কাজ করে, গ্রুপের ক্ষেত্রে এক্সিকিউট পারমিশন এবং রিড পারমিশন দেওয়া আছে ডিফল্টভাবে। আর যখন আমরা কোনো একটা গেস্ট আমাদের এই প্রজেক্টটা ভিজিট করবে বা আমাদের সিস্টেমটাতে ভিজিট করবে, আসবে, আমাদের ফাইলগুলো দেখবে, এই গেস্টের ক্ষেত্রে শুধু আমি এখানের মধ্যে এক্সিকিউট পারমিশনটা এখানের মধ্যে আছে। আমরা চাইলে এই পারমিশনগুলোকে চেঞ্জ করতে পারি, তবে এগুলো নিয়ে ভাইয়া এখন কাজ করবে না, এগুলো আমাদের সাইবার ক্লাসের কাজ। আপনাদেরকে একটু বুঝিয়ে দিলাম, সবাইকে বুঝতে পেরেছি? যখন আমরা সামনে এই যে এল লিখবো অথবা এল লিখবো, তখন এই পারমিশনগুলো সহ ডিটেলস এখানের মধ্যে চলে আসবে। এরপর আরও অনেক কিছু আছে, এগুলোতে আমরা এখন আর যাচ্ছি না। আবার আপনি এখানের মধ্যে ls হাইপেন বড় হাতের মানে আর নামক একটা শব্দ দেখবেন, অথবা ছোট হাতের আরটা দিয়ে দেখি না আগে। ছোট হাতের আর যখন দিবেন তখন সে এইভাবে দেখাবে যে আমার এখানে index.html এবং ইমেজ নামক একটা ডিরেক্টরি আছে। এটার মাধ্যমে যেটা হয়, এই যে পাশাপাশি করে আপনার এই যে যখন এই দিচ্ছি তখন সে হিডেন ফাইলগুলো সহ দেখাচ্ছে, আর যখন আর দিব তখন সে কী করবে, পাশাপাশি শুধু ফাইলগুলোকে দেখাবে। আপনি এগুলো যে কোনো একটার মাধ্যমে এগুলো দেখতে পারেন যে বিষয়গুলো। বড় হাতের আর দিলে নিচে নিচে দেখাবে, দেখেন এই যে নিচে নিচে চলে আসছে। সবাইকে বুঝতে পেরেছি? জি ভাইয়া। এগুলা আমাদের অপারেটিং সিস্টেমের মধ্যে ডিফল্টভাবে কিছু হিডেন ফোল্ডার থাকে, তো এটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই। এটা একটা হিডেন ফোল্ডার, এখানে .. কিছু হিডেন ফোল্ডার আছে, এগুলো সিস্টেমের কারণে আসে। এই 2টা হিডেন ফোল্ডার আপনি সবসময় দেখবেন। এবার আমি আমার টার্মিনালকে ক্লিয়ার করব। কিভাবে ক্লিয়ার করব? Ctrl+L অথবা ক্লিয়ার লিখে ফেলব। টার্মিনালকে ডিলিট করার পর আপনি কোথায় আছেন? আমি আছি এখন গিট অ্যান্ড গিটহাব। আমার টার্মিনালটা কোথায় আছে সেটা দেখার জন্য আমি pwd মানে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, pwd এর পুনরূপ হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, অর্থাৎ আমার প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি কোথায় এন্টার দিয়েছি, সে বলে দিছে যে আমি জি ড্রাইভের মধ্যে। এই যে আমরা কোথায় আছি, জি ড্রাইভ, এই যে এখানে আমাদের জি লেখা আছে, জি ড্রাইভের ভিতর গিট অ্যান্ড গিটহাব এই যে এরকম একটা ফোল্ডার আছে, এর মধ্যে গিট অ্যান্ড গিটহাব আছে। প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা আমরা দেখে ফেলছি। এখন আমার মন চাইছে যে আমি ইমেজ ফোল্ডারে চলে যাব। কোথায় যাব? ইমেজ ফোল্ডারে। যখন আমি আমার ডিরেক্টরি বা পাথ বা আমার অবস্থানটা চেঞ্জ করতে চাই, তখন এখানের মধ্যে আমরা সিডি লিখব। সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, চেঞ্জ ডিরেক্টরি। সিডি স্পেস দিয়ে আপনি আপনার ডিরেক্টরিটার নাম লিখে দেন। ডিরেক্টরি হচ্ছে কি ইমেজ, এখানের মধ্যে আমি img লিখব এবং এন্টার দিয়েছি। দেখেন আমি এখন ইমেজ ফোল্ডারের মধ্যে চলে আসছি।
আবার আমি যে কাজটা করব এখানের মধ্যে, আমি এখানের মধ্যে একটা অ্যাবাউট নামক একটা ফোল্ডার তৈরি করতেছি, যে অথবা আমি অ্যাবাউট দিলাম, BOUT অ্যাবাউট নামক একটা ফোল্ডার দিলাম। অ্যাবাউট ফোল্ডারের মধ্যে এসে এখানের মধ্যে এসে আবার বলতেছি যে আমি এখানের মধ্যে একটা অ্যাবাউটের মধ্যে অ্যাবাউট ডিটেলস নামক একটা ফোল্ডার, ABOUT অ্যাবাউট ডিটেলস, তারপর হচ্ছে ডিটেল DETAILS অ্যাবাউট ডিটেলস। এই যে এখানে আমাদের সব তৈরি হয়ে যাচ্ছে। এখন বলেন আমি ইমেজ ফোল্ডার থেকে যদি অ্যাবাউট ডিটেলস ফোল্ডারের মধ্যে ডিরেক্ট আসতে চাই, কিভাবে আসব? এখানে তো আমি সরাসরি আমার ইমেজ ফোল্ডারটার নাম লিখে দিচ্ছি, আপনি দেখেন না, লিখেন CD স্পেস ABOUT অ্যাবাউট ডিটেলস DETAILS লিখেন। যেতে পারছি? যেতে পারবো না। আমি তখনই যেতে পারবো যখন আমার এটার পাশাপাশি কোনো, যেমন আমার ইমেজ ফোল্ডারের মধ্যে একটা ফোল্ডার আসছে, যে এটা হচ্ছে আমার মনে করেন ফাইল ইমেজ বা আমার প্রজেক্ট ইমেজ। হ্যাঁ বলতেছি ভাইয়া, এটা হচ্ছে আমার প্রজেক্ট ইমেজ। তাহলে আমরা ইমেজ ফোল্ডার থেকে সরাসরি প্রজেক্টে যেতে পারবো, কারণ আমার ইমেজ ফোল্ডারটার ভিতরেই হচ্ছে প্রজেক্ট। বাট আমার এই যে অ্যাবাউট ডিটেলস হচ্ছে আরেকটা ফোল্ডারের মধ্যে ব্যাকে এসে তারপর আরেকটা ফোল্ডারে যেতে হবে, তারপর এটা। তা আমরা যে কাজটা করবো এখানের মধ্যে লিখে দিব যে CD স্পেস, যখন ব্যাকে আসতে চাইবো, এই যে ব্যাকে আমি ইমেজ থেকে এক ফোল্ডার ব্যাকে আসবো, এসে তারপর অ্যাবাউটে যাব, এখানের মধ্যে ব্যাক দিব, ডাবল ডট দিয়ে আপনি স্ল্যাশ দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্ল্যাশ না দিলেও সমস্যা নেই, আমরা ডাবল ডট স্ল্যাশে দিলাম এবং এন্টার দিলে দেখেন আগে আসলো কোথায়, ইমেজে আসলো, এখন কোথায় আছে, গিট অ্যান্ড গিট হাবের মধ্যে আছে। তাইলে এখন গিট অ্যান্ড গিট হাব থেকে ভাইয়া কোথায় যাব, অ্যাবাউটে যাব এবং অ্যাবাউট ডিটেলসে যাব। তাহলে লিখে দেই CD স্পেস দেওয়ার পর অ্যাবাউট লিখব, ABOUT অ্যাবাউট এবং স্ল্যাশ, তারপর হচ্ছে অ্যাবাউট ডিটেলস। মানে আপনি এখানের মধ্যে আপনার ডিটেল ইয়েটা লিখে দেবেন, DETAILS অ্যাবাউট ডিটেলস, এন্টার দিয়েছেন। দেখেন আমরা অ্যাবাউট ডিটেলস ফোল্ডারের মধ্যে চলে গেছি। অর্থাৎ আপনার এখানের মধ্যে আপনার লোকেশনটা লিখে দিতে হবে, আপনার পার্টটা লিখে দিতে হবে। এখন মজার বিষয় হচ্ছে ভাই, আমি আমার এই অ্যাবাউট ডিটেলস থেকে সরাসরি ইমেজ ফোল্ডারে যেতে চাচ্ছি। অ্যাবাউট ডিটেলস থেকে কোথায় যেতে চাচ্ছি, সরাসরি ইমেজ ফোল্ডারে যেতে চাচ্ছি। তো তাইলে এখন আসেন আমি আবার চেঞ্জ ডিরেক্টরি লিখতেছি। আগে এটা দেখাই, আমরা CD লিখে যখন ডাবল ডট একটা দিব, এই যে ডাবল ডট একটা দিব, আচ্ছা অ্যাবাউট ডিটেলসের মধ্যে আমি একটা আরেকটা ফোল্ডার তৈরি করে ফেলি। আমরা এই যে এখানে অ্যাবাউট ডিটেলসে এসে আরেকটা ফোল্ডার করলাম, যে এটার নাম দিচ্ছি নিউ, NEW। এখন আমরা এই ফোল্ডারও যাব, CD স্পেস NEW নিউ, এবং এন্টার দিয়েছি। দেখেন আমি এখানে CD স্পেস নিউ দেওয়ার পর আমরা নিউ ফোল্ডারেও চলে এসেছি। এখন এই নিউ ফোল্ডার থেকে সরাসরি আমি অ্যাবাউটে আসতে যাচ্ছি। কিভাবে আসবো, CD স্পেস ডাবল ডট স্ল্যাশ, এই ডাবল ডট স্ল্যাশের মানে কি, আমি এক ফোল্ডার ব্যাকে আসছি। ডাবল ডট স্ল্যাশ মানে কি, এক ফোল্ডার ব্যাকে আসলাম, এক ফোল্ডার ব্যাক করে অ্যাবাউট ডিটেলসে চলে আসছি। এখান থেকে যদি আমি আরও এক ফোল্ডার ব্যাকে আসতে চাই, এখানে আমাদের আবার দিব ডাবল ডট স্ল্যাশ, তাহলে আমি অ্যাবাউট ডট ডিটেলস থেকে আবার এখানে আসলাম, আরও এক ফোল্ডার ব্যাক আসতে হবে, তাহলে আমরা লিখব আবারও ডাবল ডট স্ল্যাশ। এভাবে আমরা ডাবল ডট স্ল্যাশ দিয়ে একদম সরাসরি গিট হাব ফোল্ডারে চলে এসেছি এবং এন্টার দিব। দেখেন গিট অ্যান্ড গিট হাব ফোল্ডারের মধ্যে চলে এসেছি। আমরা চাইলে এখানের মধ্যে যে কাজটা করতে পারবো, যেমন আমি এখানের মধ্যে CD স্পেস আবার চাচ্ছি আমি এই যে একদম নিউতে চলে যাব, এখানের মধ্যে ক্লিক করার পর আপনার অ্যাড্রেসটা শু করবে কোথায়, গিট অ্যান্ড গিট হাব, তারপর হচ্ছে অ্যাড্রেস। তো আমরা এখান থেকে এই যে অ্যাবাউট ডট ডিটেলস এবং নিউ, এই যে এখান থেকে অ্যাড্রেসটা আপনি কপি করে নিয়ে যান, যে আমি যাব কোথায়, এই যে এখানের মধ্যে আপনি কপি করে গিট অ্যান্ড গিট হাব স্ল্যাশ, এটা আমরা দেখি এখানের মধ্যে আমরা পার্টটা কপি করলাম। এবার আপনি এন্টার দেন, দেখেন ও কিন্তু একটা ভুল ধরছে যে এক্সিট করছে, আমরা এটাতে সরাসরি যেতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সরি আমরা তো একটা ভুল লিখছি,
লোকেশনটা আমরা ভুল লিখছি। আমরা গিট অ্যান্ড গিটহাব থেকে আসি, গিট এবং গিটহাবে আসি, এরপরের অংশটাকে আমরা কপি করব। এই যে এরপরের অংশটাকে কপি করে আমরা এখানের মধ্যে চাইলে দিতে পারবো। এখান থেকে লোকেশন আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই যে এন্টার সিডি স্পেস, ভাইয়া কোথায় রে আসছি, গিট অ্যান্ড গিটহাবে আসি, দেখি হয় নাই। তাহলে আসেন আমরা আসি গিট এবং গিটহাবের মধ্যে আসি, ডিরেক্ট যেতে চাচ্ছি কোথায়, অ্যাবাউট ডিটেলস থেকে আমরা যাচ্ছি কোথায়, নিউতে। এটা যাওয়ার কথা, যাচ্ছে না কেন? সিডি সবগুলোতে না ভাই, ডিটেলস, ওহো দেখছেন কোথায় ভুল করছি, আমি তো খেয়ালই করিনি। এখন আপনি এন্টার দেন, দেখেন চলে গেছে। আমি ওই এখান থেকে কপি করার কারণে ভুলটা হয়েছে, আমি এতক্ষণ খেয়ালই করি নাই যে আমার এখানের মধ্যে এই স্ল্যাশ দেওয়া আছে, ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেওয়া আছে। তাহলে ভাই স্ল্যাশটা খেয়াল করে নেবেন, বুঝতে পেরেছেন? এই যে এখানের মধ্যে এটা এভাবে দেওয়া আছে, আমি খেয়াল করিনি। তাহলে এভাবে আমরা আমাদের ডিরেক্টরিগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো, এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে যেতে পারবো, এক ফাইল থেকে আরেক ফাইলে যেতে পারবো। সবাই একটা মিনিট কথাবার্তা বলেন, ভাই একটু চা খেয়ে নিচ্ছে। ভাইয়া জি ভাইয়া, আমি অনেকক্ষণ পরে তো জয়েন করেছি, একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া, প্রথম দিকে ভাইয়া কিছু বিষয় আলোচনা করছে, আপনি শুনছেন? ভাইয়া আমি এই হলো 2 মিনিট আগে জয়েন করছি। আল্লাহ, আমার সেমিস্টার ফাইনাল এক্সাম চলতেছিল। ও আচ্ছা ভাইয়া, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করেছি, আপনি মিস করে ফেলছেন। অন্য কারোর সাথে পারলে এটা শুনে নিয়েন, ওইটা কিন্তু ক্লাসে রেকর্ডও নাই। আচ্ছা আচ্ছা ভাইয়া, এই যে আমরা যে টার্মিনালটা ইউজ করব, এটা বিএস কোডের টার্মিনালটা ইউজ করব নাকি গিটহাবের টার্মিনালটা ইউজ করব? গিটহাবেরটা, আমরা এই যে গিট বেস্টটা ইউজ করব, এটাই হচ্ছে বেস্ট। ওকে ভাইয়া। হ্যালো জীবন ভাই, ভাইয়া এটা কি ইউটিউব ভিডিও ছাড়া হবে? হ্যাঁ, ভিডিওটা ইউটিউবে দেওয়া হবে। ভাইয়া তাহলে যেগুলো বলে খুব ইম্পর্টেন্ট, ওইগুলো কিভাবে পাবো? ওইটা আমাদের একটা ডিসকাশন ছিল আপু। আপনি আমাদের ব্যাচের কারোর সাথে পরিচয় আছে না, যে ভাইয়া আপু যারা আছে ওনাদের সাথে বিষয়টা শুনে নিয়েন, খুবই দরকারি একটা বিষয় ছিল। ওকে ভাইয়া। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ক্লাস কি এখন শুরু হইব নাকি আপনি অন্য একটা বিষয় নিয়ে কথা বলবেন? না ভাইয়া, আবার ক্লাস শুরু করি, ক্লাসের শেষে বলবো ভাইয়া, হ্যাঁ, অন্য একটা টপিকস। জি ওকে, আমরা এখানের মধ্যে সব ডিলিট করতেছি, ক্লিয়ারও করে দিচ্ছি। আমরা চেঞ্জ ডিরেক্টরি নামক যে কমান্ড আছে সেটা সম্পর্কে কি বুঝতে পেরেছি, জানতে পেরেছি? আমরা নতুন হিসেবে এতটুকু জানলেই চলবে। আপনি আবার চাইলে এই যে এখানের মধ্যে যেটা এখানের মধ্যে আরেকটা বিষয় বাকি আছে ভাই, এটা কিন্তু অনেকেই পারে না। এমন যদি হয় যে একটা ফোল্ডার দিচ্ছি আমি, অল ইমেজ, এখন এটাতে যাবেন কিভাবে? আমি আবার গিট এখানে আমাদের সিডি স্পেস // এখানে আসি। এখন আমি এখানে মধ্যে ls কমান্ড লিখলে সে বলবে যে এখানে মধ্যে অ্যাবাউট আছে, অল ইমেজ আছে, index.html আছে। তো এখানে মধ্যে আমি চেঞ্জ ডিরেক্টরি করতে চাচ্ছি, অল ইমেজে যাব। তো আপনাকে তো এখানে মধ্যে অল ইমেজ IMAGE এভাবে মাঝখানে স্পেস দিতে পারবেন না, মাঝখানে স্পেস দিলে সে কাজ করবে না। যেমন আপনি লিখেন, এন্টার দেন, ও বলতেছে জি ভাই, আমিও অনেক ট্রাই করছি আপনার ওই দুইটা ওয়ার্ড দিয়ে পড়ার জন্য, কিন্তু পাইনি। এটা আমরা যেটা করব, যখন দুইটা ওয়ার্ড থাকবে, দুইটা ওয়ার্ডের সমন্বয়ে একটা ফোল্ডার হবে, বা তিনটা ওয়ার্ডের সমন্বয়ে একটা ফোল্ডার হবে, সেই ক্ষেত্রে আমরা সিডি, এই যে এখানে আমাদের লিখব সিডি স্পেস আমরা একটা কোটেশন, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন, যে কোনো একটা লিখতে পারেন। এই কোটেশনের মধ্যে আপনি আপনার এটা লিখে দিবেন,
অল ইমেজ, এন্টার, দেখেন অল ইমেজ ফোল্ডারে চলে গেছে। ঠিক আছে ভাইয়া? যদি এমনটা হয় যে about.html এর মধ্যে এখানে আমাদের একটা ফোল্ডার আছে অল অ্যাবাউট, ABOUT অ্যাবাউট, তখন আপনি কিভাবে যাবেন? তখন কি করবেন, আপনার যেহেতু একটা ফোল্ডার আছে, যে ফোল্ডারটা আমি লিখি আগে সিডি স্পেস, আপনি হয়তো বলবেন ভাইয়া এই যে এখানের মধ্যে আমরা অ্যাবাউটে যাব, ABOUT অ্যাবাউট, এখানে আমাদের স্ল্যাশটা না দিলে চলবে, তারপর আমরা এখানে আমাদের স্ল্যাশ দিলাম আবার, তারপর হচ্ছে অ্যাবাউটের মধ্যে হচ্ছে অল অ্যাবাউট লিখলাম, অল অ্যাবাউট। এভাবে স্পেস দেওয়া যাবে? দেওয়া যাবে না। আপনাকে যেটা করতে হবে, পুরোটা কমান্ডকে একটা কোডের মধ্যে রাখতে হবে। এই যে এখানের মধ্যে বলে দিবেন অ্যাবাউট, স্ল্যাশ প্রথমে দিলেও চলবে, না দিলেও চলবে, তারপর লিখে দেন অল অ্যাবাউট। তাইলে আপনার এটা, আচ্ছা বানান মনে হয় ভুল করছি আমি, সিডি স্পেস আবার লিখি ডাবল কোটেশন, স্ল্যাশটা আমরা প্রথমে দিই, না হয় সে বুঝতেছে না, অ্যাবাউট স্ল্যাশ তারপর হচ্ছে অল স্পেস ABOUT অ্যাবাউট, এন্টার। এখন আবার কোথায় ভুল করলাম? ABOUT, জি ও আমরা অল ইমেজে আছি, সরি 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 সরি, সেখান থেকে তো বের হতে হবে, সিডি স্পেস ডাবল ডট স্ল্যাশ, এই যে ব্যাক আসি আমরা, এখন আমরা যেতে পারবো অল অ্যাবাউটে। আমি তো ভুল অ্যাড্রেস লিখছি, আর এখানে মধ্যে আবার লিখে আমরা সিডি স্পেস ডাবল ডট দিচ্ছি, এবং এখানের মধ্যে আমরা লিখে দিচ্ছি স্ল্যাশ, না দিলেও চলবে, অ্যাবাউট স্ল্যাশ অল অ্যাবাউট। যখন কোনো ফোল্ডারের নামের মধ্যে স্পেস থাকবে, কোনো ফাইলের নামের মধ্যে স্পেস থাকবে, তখন আমরা এভাবে কোটেশন ব্যবহার করে আমরা ওই ফোল্ডার বা ফাইলে যাব। বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, আমরা আবারও চলে যাচ্ছি, কন্ট্রোল-L দিয়ে ক্লিয়ার করে ফেললাম, সিডি কমান্ডের কাজ শেষ। এখন আমরা আমাদের কাজ করতে গিয়ে, আপনি প্রফেশনালভাবে কাজ করতে গেলে আপনার ডিরেক্টরির মধ্যে আপনি যেখানে আছেন সেখানের মধ্যে অনেক ফোল্ডার তৈরি করা লাগবে, অনেক ফাইল তৈরি করা লাগতে পারে। তো ফোল্ডার এবং ফাইল কিভাবে তৈরি করব এখন ভাইয়া চাচ্ছি আমার, আচ্ছা আমরা বারবার এটা অন না করে এখানের মধ্যে দেখাচ্ছি, এখানের মধ্যে আমরা চাচ্ছি একটা ফোল্ডার তৈরি করতে চাচ্ছি। আমি আবারও ব্যাক করে ফেলতেছি, সিডি স্পেস ডাবল ডট স্ল্যাশ, আবার সিডি স্পেস ডাবল ডট স্ল্যাশ, দেখেন আমি গিট এবং গিট হাবে আসছি, এখানে মধ্যে আমি PWD যখন লিখবো তখন প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরিটা আমরা দেখতে পারবো, এবং LS লিখলে আমরা আবার এখানের মধ্যে অল ডিটেলস দেখতে পারো। ক্লিয়ার করে ফেললাম, সকল কিছু ক্লিয়ার হয়ে গেছে। এবার ভাইয়া চাচ্ছি অ্যাবাউট আছে, অল ইমেজ আছে, এখানের মধ্যে আমরা ব্লগ নামক একটা ফোল্ডার করব। তো ব্লগ ফোল্ডার করার জন্য আমরা MKDIR মানে হচ্ছে মেক ডিরেক্টরি। ডিরেক্টরি মানে কি? ফোল্ডার, আমরা ফোল্ডার বলি, এটা হচ্ছে টার্মিনালের ভাষায় ডিরেক্টরি। MKDIR দিয়ে আমরা আমাদের ফোল্ডারের নামটা লিখে দেব। ফোল্ডারের নাম কি বলেন তো? ব্লগ। আপনাকে মনে রাখতে হবে, আপনি যেখানে ফোল্ডার তৈরি করবেন ওই ডিরেক্টরিতে যেতে হবে, ওই পাতে যেতে হবে। এখন গিট এবং গিট হাবে আসছে, এখন আমাদের ফোল্ডারটা এখানেই তৈরি হবে। আপনি যদি ভুল অ্যাড্রেসে যেয়ে তৈরি করেন তাহলে হবে না, কিন্তু খেয়াল রাখবেন MKDIR স্পেস ব্লগ দিয়েছি এবং এন্টার যখন দিব, দেখেন এখানের মধ্যে একটা ব্লগ নামক একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই যে এখানের মধ্যে, আমরা এখানের মধ্যে দেখি। আবার আপনি যদি চান একসাথে একাধিক ফোল্ডার তৈরি করবেন, দেন আমি দিচ্ছি ব্লগ দিচ্ছে না, আমি দিচ্ছি এটার নাম দিচ্ছি মনে করেন অ্যাসেট, ASSET অ্যাসেট 1, ASSET অ্যাসেট 2, স্পেস যতবার স্পেস দিবেন ততটা ফোল্ডার হবে, অ্যাসেট 3। এভাবে আমরা স্পেস দিয়ে কয়টা ফোল্ডার তৈরি করতেছি একসাথে? 3টা ফোল্ডার। তো এইভাবে আপনি 3টা ফোল্ডার দেখেন তৈরি করে ফেলছেন। তবে দুঃখের বিষয় হচ্ছে আপনি এতবার লেখারও দরকার নাই, এখানের মধ্যে আপনি খুব সুন্দর করেও একসাথে লিখতে পারেন। আপনি কষ্ট করে লিখছেন কেন? আপনি চাইলে ASS অ্যাসেট দিচ্ছেন, আমি দিচ্ছি মনে করেন রিপু, RIPU রিপু, এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখেন আমার এই ফোল্ডারগুলো কি 1টা 2টা 3টা সিরিয়ালে নাম্বার। আমরা চাইলে এখানের মধ্যে এই যে 1 থেকে চাচ্ছি 1 থেকে ডাবল ডট দিয়ে 2 দিব, তার মানে আমার একসাথে কয়টা ফোল্ডার হয়ে যাবে?
বলেন দুইটা হয়ে যাবে। এখানে 2 এর জায়গায় যদি ভাইয়া 3 লিখি তাহলে একসাথে 3টা ফোল্ডার হয়ে যাবে। রিপু 1 2 3 এন্টার দেন। দেখেন এখানে আমাদের রিপু 1 2 3 3টা ফোল্ডার হয়ে গেছে। আবার আমরা এখানে আমাদের মেক ডিরেক্টরি লিখতেছি mkdir স্পেস। আমি চাচ্ছি ভাইয়া 1 2 3 এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি রিপু না, আমি দিচ্ছি মনে করেন আমাদের কোনো একজন ভাইয়ার নাম লিখতেছি, আমাদের রাশেদ ভাইয়ার নাম লিখি রাশেদ, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বলতেছি রাশেদ 1 একটা ফোল্ডার হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কমা দিয়ে রাশেদ 5 একটা ফোল্ডার হবে, কমা দিয়ে রাশেদ 6 একটা ফোল্ডার হবে, এন্টার দেন। দেখেন রাশেদ 156 ফোল্ডার হয়ে গেছে। শুধু যে এমনটা হবে এমনটা না, আপনি ভাবতে পারেন যে ভাইয়া সবসময় নাম্বার দিতে হবে মনে হয়, না আপনি নাম্বার ছাড়াও এখানের মধ্যে দিতে পারেন। যে রাশেদের পরিবর্তে আমি দিচ্ছি আমাদের ইয়ের নাম, কারণ নাম মনে পড়তেছে না, সোহাগ ভাইয়ের নাম দিচ্ছি, সোহাগ সরকার। আমি দিচ্ছি সোহাগ SAG, সোহাগ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আপনি দিতে, আমি চাচ্ছি সোহাগ ভাই একটা ফোল্ডার, সোহাগ খান একটা ফোল্ডার, এন্টার দেন। দেখেন একসাথে সোহাগ ভাই সোহাগ খান ফোল্ডার হয়ে গেছে। এভাবে কি আমরা একদম প্রফেশনালদের মতো প্রজেক্ট নিয়ে যখন কাজ করব আমরা এইভাবে ফোল্ডার তৈরি করতে পারবো না? আপনার কাজের স্পিডটা বেড়ে যাবে, দ্রুত আমরা ফোল্ডার করতে পারবো। এখন তো আপনি ফোল্ডার তৈরি করছেন, যে ফোল্ডারগুলো তৈরি করছেন এই ফোল্ডার যদি আপনি ডিলিট করতে চান তাহলে কিভাবে ডিলিট করবেন? এই যে RMDIR মানে রিমুভ ডিরেক্টরি। আমাদের সাইবার স্টুডেন্ট আপনারা কি বিরক্ত হচ্ছেন? এগুলো তো আপনারা জানেন, বিরক্ত হয়েন না ভাইয়া, আবার রিভিশন হচ্ছে মনে করেন, নতুনদের জন্য একটু উপকারী হচ্ছে। রিমুভ ডিরেক্টরি লিখে আমরা স্পেস দিয়ে যদি আমি আমার ফোল্ডারের নামটা বলে দিই, যেমন আমি আমার ব্লগ ফোল্ডারটাকে ডিলিট করতে চাচ্ছি, আমি এখানে মধ্যে ব্লগ দিয়ে দিব এবং এন্টার দিব। দেখেন আমার ব্লগ নামক ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। তারপর আমি আবার একসাথে অনেকগুলো ফোল্ডার ডিলিট করতে পারবো, যেমন RMDIR দিয়ে স্পেস দিয়ে বলতেছি আমি মনে করেন রিপু 1 2 এই দুটোটা ডিলিট করে ফেলবো, RIPO রিপু 1, তারপর হচ্ছে রিপু 2, ওই যে আগের মতো যেভাবে আপনি ফোল্ডার তৈরি করছেন সেমভাবে আপনি লিখতে পারেন যে রিপু 1 2 3, এন্টার দেন। দেখেন রিপু 1 2 3 2টা ডিলিট হয়ে গেছে। আবার ভাইয়া চাইলে এখানের মধ্যে RMDIR দিয়ে স্পেস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানের মধ্যে প্রথমে আমাদের ফোল্ডারটার নাম রাখতে হবে রাশেদ, RASHED রাশেদ, এবং এখানের মধ্যে আমি লিখে দিচ্ছি 1 থেকে কত পর্যন্ত, রাশেদ ভাইয়ের ফোল্ডার হচ্ছে 156, তা আমি চাইলে একবারে 1 থেকে 10 পর্যন্ত দিয়ে দিছি, তাহলে সে যেগুলো পাবে এগুলো ডিলিট করে ফেলবে। এই যে রাশেদ 1 মানে যেগুলো পায় না এগুলো সে ডিলিট করতে পারে না, যেগুলো পেয়েছে এগুলোকে কী করছে ডিলিট করেছে সে। আবার এখানের মধ্যে আপনাকে ইরর বা আপনাকে সতর্ক করছে যে এগুলো নাই এখানের মধ্যে। আবার আমরা চাইলে RMDIR, তারপরে এখানের মধ্যে আমি লিখতেছি সোহাগ খান SOHAG সোহাগ, এই যে ব্র্যাকেটের মধ্যে আমরা এই যে প্রথম অংশ মিল আছে তো, এরপর আমি লিখে দিচ্ছি খান KSAN খান, এবং আরেকটা হচ্ছে কি কমা ভাই, এবং এন্টার দিছি। দেখেন SOHAG সোহাগ, ও স্পেস দিছি ভাইয়া, স্পেস সরি RMDIR রিমুভ ডিরেক্টরি SOHAG সোহাগ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে খান KSAN খান এবং ভাই, এন্টার দিচ্ছি, ডিলিট হয়ে গেছে। আবার আপনারা হয়তো এখন প্রশ্ন করবেন যে জীবন ভাইয়া মেক ডিরেক্টরি তো অনেকভাবে দেখাইছেন ভাই, আমি চাচ্ছি আমার ফোল্ডারটা এরকম অল ইমেজের মতো আরেকটা হবে অল অ্যাসেট। এখন কি এখানে আমাদের স্পেস দিবেন আপনি? না, যখন আপনার এটা স্পেস দেওয়ার দরকার লাগবে, মানে দুইটা ওয়ার্ডের সমন্বয়ে একটা ফোল্ডার হবে, তখন আপনাকে এখানে ডাবল কোটেশন দিয়ে তারপর লিখতে হবে যে অল ইমেজ বা অ্যাসেট, এবং এন্টার দেন। দেখেন একটা অল অ্যাসেট একটা ফোল্ডার হয়ে গেছে। তো মোটামুটি খুঁটিনাটি ভাইয়া যা মনে পড়তেছে তাই দেখাচ্ছি। আপনারা আবার প্র্যাকটিস করতে গেলে দেখবেন আরও অনেক কিছু মাথায় আসবে, তখন আপনি এখন আবার এটাকে ডিলিট করবে কীভাবে? RMDIR স্পেস দিয়ে ডাবল কোটেশন দিব, তারপর হচ্ছে অল অ্যাসেট এবং এন্টার দিব, এটা ডিলিট হয়ে গেছে।
এভাবে প্র্যাকটিস করতে গেলে আরও অনেকভাবে আপনার তৈরি করতে মন চাইবে, অনেকভাবে তৈরি করবেন। ভাইয়া তো আর সব মনে পড়তেছে না বা আমার মাথায় সব আসতেছে না। আপনি যখন কাজ করতে যাবেন, প্র্যাকটিস করতে যাবেন, আপনার অনেক রকমভাবে ফাইল ফোল্ডার তৈরি করতে মন চাইবে, আপনি অনেকভাবে তৈরি করবেন। যখন যেটা না পারবেন এটা আবার গুগল করে ফেলবেন, গুগল করে দেখবেন সলিউশন পেয়ে যাবেন। ঠিক আছে ভাইজান, এবার আসেন ফাইল তৈরি করা। আমরা এগুলাকে এখানে আমাদের সবগুলা ফোল্ডারকে যদি আমরা একসাথে ডিলিট করতে চাই, এটাও তো হতে পারে, তাই না? লেখেন RMDIR স্পেস দিয়ে একটা স্টার সাইন দিয়ে দেন। এই যে স্টার দিয়ে আপনি এন্টার দেন, দেখেন একসাথে সবগুলা ফোল্ডার ডিলিট হয়ে গেছে। তবে মজার বিষয় হচ্ছে ওই ফোল্ডারগুলোই ডিলিট হবে যে ফোল্ডারগুলোর ভিতরে আর কিছু নাই। এটা একটা মজার বিষয়। আমাদের দেখেন এই দুইটা ফোল্ডার ছাড়া বাকি ফোল্ডারগুলো ডিলিট হয়েছে কিনা? বাকি ফোল্ডারগুলো ডিলিট হয়েছে। তো বাকি সবগুলা ফোল্ডার যদি আপনি ডিলিট করতে চান, এই দেখেন এখানে আমাদের ভিতরে আরও ফাইল আছে, মেবি ওইটা RMDIR স্পেস -A লিখতে হয়। আচ্ছা, এটা ভুল হয়েছে, RMDIR স্পেস A না, এটা মানে যেটা করে গিটহাব একসাথে সবগুলা ফোল্ডারকে ডিলিট করে না। সে ওই যখন একটা ফোল্ডারের ভিতরে কোনো ফাইল টাইল থাকবে এটা সে ডিলিট করবে না, আপনাকে ওইগুলোকে ডিলিট করতে হবে, তারপর আপনি ওই এখানে আমাদের একসাথে ফোল্ডারগুলোকে ডিলিট করতে পারবেন। এটা একটা ভালো একটা সুবিধা করা যায়। আচ্ছা, আমরা RMDIR এর পরে একটা কাজ করি, দেখেন আমার মাথায় আসতেছে না, আমরা এখানের মধ্যে হাইপেন হেল্প লিখি না। এই যে হেল্প লিখলে আপনি এটা রিলেটেড যত কমান্ড আছে এগুলো সব এখানে পেয়ে যাবেন। এখান থেকে দেখে এই রিমুভ ডিরেক্টরি রিলেটেড যত কমান্ড আছে এখান থেকে দেখে আপনারা একটু প্র্যাকটিস করবেন, ট্রাই করবেন। ঠিক আছে, তো আমি আর এগুলার দেখাচ্ছি না, আপনাদেরকে সব শিখে ফেলে তো ওকে। RM-RF তারপর হচ্ছে স্টার, এই তো। ওয়াও, এখন তো সব ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমি শুধু চাইছিলাম শুধু ইয়েগুলাকে, ওই যে ফোল্ডারগুলাকে। আচ্ছা, আমরা তাহলে এখন ফাইল তৈরি করি, আসেন। হ্যাঁ, দেখেন কত কমান্ড আমাদের মনে থাকে না, বলেন ভাইয়া? কাজ করতে করতে মনে থাকবে। হ্যাঁ, আপনি এখানে আমাদের গিট রিসেট দেন, সব চলে আসবে। আচ্ছা, গিট রিসেট আমাদের ইয়েতে চলে আসবে, আমরা ফাইল ফোল্ডার সব কিছু একসাথে নিয়ে আসতে পারবো। তবে সেটাতে পরে যাচ্ছি ভাইয়া, যখন গিট নিয়ে কাজ করব, যখন গিট ইনিট করব। হ্যাঁ, এই যে এখানে আমাদের আসেন, গিট ইনিট করার পর এখানে ভার্সনগুলো তখন সে রেখে দিবে। এখন তো আপনি ডিলিট করে দিচ্ছেন, এগুলো তো রিসাইকেল বিনে চলে গেছে, তাই না? আমি যখন কোনো একটা ভার্সন কন্ট্রোল করব তখনই তো আমি কোনো কিছু ডিলিট করলে পূর্বের অবস্থায় যেতে পারবো, পরের অবস্থায় যেতে পারবো। তো এটা আমরা গিটের মধ্যে যাই শিখবো। এখন আমরা ওইটাতে যাচ্ছি না, এখন তো আর আমরা ভার্সনটাকে কন্ট্রোল করতেছি না। এখন আমরা এখানের মধ্যে আবার লিখতেছি কোনো একটা ফাইল তৈরি করার জন্য আমরা এখানে আমাদের টাচ লিখবো, TOUCH, টাচের মাধ্যমে আমরা চাইলে ফাইল তৈরি করতে পারি। এখানের মধ্যে আমি টাচ index.html এবং এন্টার দিচ্ছি, দেখেন index.html একটি ফাইল হয়ে গেছে। আপনি একইভাবে এই যে টাচের মধ্যে index.html লিখছেন না, আপনি এখানে about.html, হ্যাঁ, আবার স্পেস দিয়ে আপনি লিখেন blog.html। এইভাবে একাধিক ফোল্ডার নাম লিখো, আপনি চাইলে একাধিক ফোল্ডার ফাইল একসাথে তৈরি করতে পারবেন। আবার আপনি আরেকটা কাজ করতে পারবেন যে টাচ স্পেস, আমি এখানের মধ্যে যে কাজটা করতে পারবো যে এই যে অ্যাবাউট, অ্যাবাউট লিখে আমরা এখানের মধ্যে কতগুলা ফোল্ডার দিচ্ছি। অ্যাবাউট, এখানের মধ্যে আমরা অ্যাবাউট এই যে ব্রেকেট দিয়ে আমরা এখানের মধ্যে চাইলে .txt এইভাবে আমরা লিখতে পারি, বাট ওইটাতে আমরা যাচ্ছি না এখন। আমরা ওই যে যেটা বলতেছিলাম আসলে, এইভাবে ভাইয়া চাইলে এই যে 1.3 দেখেন 1 থেকে 3 পর্যন্ত ফোল্ডার তৈরি করব, ফাইল তৈরি করব এবং ডট দিয়ে txt। আপু একটু সাইলেন্ট হব, সাইলেন্ট সাউন্ড হচ্ছে।
তাহলে ভাইয়া অ্যাবাউট দিয়ে 1 থেকে 3 পর্যন্ত 3টা ফাইল এবং .txt দিয়েছি, দেখেন 1 থেকে 3 পর্যন্ত অ্যাবাউট 1 2 3 3টা ফাইল হয়ে গেছে। তো এগুলো আপনারা দেখেন ফোল্ডারের নলেজটাকে কাজে লাগিয়ে ফাইলগুলো তৈরি করে ফেলবেন, পারবেন না? ওইটার মতোই প্রায়। তো শুধু টাচের মাধ্যমে শুধু ফাইল তৈরি করা হয় এমনটা না, কিন্তু আপনি আরেকটা কমান্ডের মাধ্যমে ফাইল তৈরি করতে পারবেন। তার আগে আমি ফাইল ডিলিট করা দেখাই। rm স্পেস দিয়ে যদি আমরা কোনো একটা ফাইলের নাম বলে দিই, এই যে about about.html দেই, তাইলে দেখেন আমার about.htmlটা ডিলিট হয়ে গেছে। আমরা একাধিক ফাইলের নাম লিখলে একাধিক ফাইল ডিলিট হবে। আবার আমরা একাধিক, এই যে আমি এখানে about about সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানের মধ্যে 1 থেকে 3 খেয়াল করি নাই, ভুল হয়ে গেছে। আমরা কিন্তু এখানের মধ্যে আমাদের মাউসের যে অ্যারো আছে, এই যে সরি মাউস না, কিবোর্ডের যে আপ এবং ডাউন অ্যারো আছে, এই আপ এবং ডাউন অ্যারো দিয়ে আমরা পূর্বের কোডে যেতে পারবো। তো এখানে আমাদের রিমুভ দিয়ে আমি অ্যাবাউট সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, 1.3 দিচ্ছি এবং শেষে আমরা এক্সটেনশনটা লিখে দিচ্ছি এবং এন্টার দিব। দেখেন আমার অ্যাবাউট 123.html ডিলিট হয়ে গেছে। এখানে আমাদের .txt দিয়েছি, তাই না? আচ্ছা, রিমুভ স্পেস about about সেকেন্ড ব্র্যাকেট 1.3 এবং শেষে আমরা .txt দিয়ে দিব। এই কমান্ডগুলো দরকার আপনি প্রফেশনালভাবে কাজ করার জন্য। তো রিমুভ করতে পেরেছি ফাইল, আমরা আবার ক্রিয়েট করাও শিখলাম। ফাইল তৈরি করার আরও কিছু কমান্ড আছে। আপনি এই যে কমান্ড কী যেন সাইবার শিক্ষার্থী বলেন না, আমরা আরেকটা কমান্ড, হ্যাঁ টাইপ ইকো ক্যাট, দেখছেন আপনাদেরকে শিখে ভাই ভুলে গেছি। টাইপ কমান্ডের মাধ্যমে আমরা রিমুভ করতে ফাইল তৈরি করতে পারবো। এই যে আমি টাইপ লিখে এখানের মধ্যে একটা অ্যারো দিতে হবে, এটা না দিলে কিন্তু কাজ করবে না। এবং এখানের মধ্যে লিখে দিচ্ছি about.php, দেখেন about.php নামক একটি ফাইল এখানে তৈরি হয়ে গেছে। আবার আপনি আরেকভাবেও তৈরি করতে পারবেন, সবগুলো প্রসেস খাটাবেন। এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমাদের লিখবেন, যেগুলো আমি ফোল্ডারের ক্ষেত্রে লিখে দেখাইছি ওইভাবে আপনি এখানের মধ্যে কাজ করবেন। দেখেন কোনটা কাজ করে কোনটা কাজ করে না। আবার আমরা ইকুর মাধ্যমে লিখতে পারি, ইকু স্পেস। তবে ইকুর মধ্যে একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে আপনি একসাথে এখানের মধ্যে এই ফাইলের মধ্যে কোনো কিছু লিখে দিতে পারবেন। যেমন লিখে দিচ্ছি দিস ইজ HTML ফাইল এবং এখানের মধ্যে একটা অ্যারো দিব এবং ফাইলের ফাইলের নাম দিচ্ছে আমি মনে করেন asset.html, এন্টার দিছি। দেখেন এই যে asset.html এটাতে ক্লিক করেন, দেখেন দিস ইজ HTML ফাইল। একসাথে আপনি চাইলে কোনো কিছু লিখেও আপনি কোনো একটা ফাইল তৈরি করে ফেলতে পারেন। এই যে ফাইলগুলো তৈরি করছেন, এই ফাইলগুলোকে রিড করার জন্য আমরা ক্যাট নামক একটা কমান্ড আছে, ক্যাট কমান্ড লিখে আপনি লেখেন এই যে asset.html, এন্টার দেওয়ার পর দেখেন এই যে asset.html ফাইলের মধ্যে কী কী লেখা আছে এগুলো আপনি দেখতে পারবেন। মানে কোন একটা ফাইলকে রিড করার জন্য আমরা কোন কমান্ড ব্যবহার করব? ক্যাট কমান্ড ব্যবহার করব। আবার এই ক্যাট কমান্ডের মাধ্যমে আপনি চাইলে কোন একটা করতে পারবেন, কি জানি বলা হয়, একসাথে আপনি ফাইলও তৈরি করে ফেলতে পারবেন। কিভাবে তৈরি করব? এভাবে স্পেস দিয়ে আমি ফাইলের নাম দিচ্ছি, মনে করেন dipzol.txt নামক একটি ফাইল তৈরি করতেছি এবং এন্টার দেওয়ার পর এখানে দেখবেন লেখার জায়গা আছে। আমি কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারবো। আমি লিখতেছি মনে করেন দিস ইজ dipzol এবং এন্টার দিচ্ছি। এন্টার দিলে আবার পরবর্তী লাইনে আসবে, এখান থেকে বের হয়ে আসতে হলে আপনাকে Ctrl+C দিতে হবে। দেখেন দিস ইজ dipzol.txt নামক একটি ফাইল তৈরি হয়েছে। এখানে লেখা ক্লিক করার পর দেখতে পারবেন দিস ইজ dipzol নামক একটি ফাইল তৈরি হয়ে গেছে। তো ক্যাট কমান্ডের মাধ্যমে আপনি চাইলে একসাথে লিখে এবং ফাইল তৈরি করে ফেলতে পারেন। ইকো কমান্ডের মাধ্যমে একসাথে লিখতেও পারবেন, ফাইলটাও তৈরি করে ফেলতে পারবেন। আবার ক্যাট কমান্ড দিয়ে আমরা চাইলে ওই ফাইলটাকে রিডও করতে পারবো, যেমন dipzol.txt এন্টার দিয়েছি। দেখেন dipzol.txt ফাইলটাকে আমরা রিড করতে পারতেছি, যে এখানে আমাদের চলে আসে দিস ইজ dipzol। কমান্ড লেখা থাকলে কমান্ড, যেমন আমরা index.html এর মধ্যে কিছু লিখতেছি এবং এখানের মধ্যে এই কোড আছে লেখা, লিখেন আপনি ক্যাট স্পেস
.html এবং এন্টার দিয়েছি। দেখেন এই যে কোডগুলো সব এখানে আমাদের দেখাচ্ছে। আমরা কি ফাইল তৈরি করতে পারবো এভাবে? কোনো ফাইল কি ডিলিট করতে পারবো? এখন এই ফাইল তো তৈরি করছেন, আসেন গিট ব্যাশে আসেন একটু। এই যে গিট ব্যাশে এসে আপনি একটা রাইট বাটন দেন। এখানের মধ্যে আমরা একটু দেখাই আগে, গিট এখানেও দেখাই। আপনি চাইলে এই ফাইলটাকে কোথায় অন করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। যেমন স্টার্ট লিখেন, স্টার্ট স্পেস, আমি এখানের মধ্যে আমার এই যে dipjol.txt ফাইলটাকে আমি স্টার্ট লিখব, dipjol DIPJOL dipjol.txt মিউট করে রাখবো ভাইয়া। দেখেন dipjol.txt আমার ডিফল্টভাবে কোথায় অন হয়েছে? নোটপ্যাডে। মানে আমাদের টেক্সট ফাইলগুলা ডিফল্টভাবে নোটপ্যাডে অন হয়, দেখেন, বুঝতে পারছি। আবার এই যে about.php আপনি এখানের মধ্যে কমান্ড লাইন দিয়েও পারবেন, এই যে গিট বেস দিয়েও পারবেন। এখানের মধ্যেও আমাদের কাজ হচ্ছে। আমি স্টার্ট দিচ্ছি, ভাইয়া বলেন। জি ভাইয়া, ওইটা দিয়ে ওপেন হবে। এগুলো আমরা কেন দেখাচ্ছি ভাইয়া, কিছুদিন পর দেখবেন সব কিছু কমান্ড লাইন দিয়ে করব। এই যে রাইট বাটন ক্লিক করে তারপর হচ্ছে ফোল্ডারে যাওয়া, এই সেই এগুলো আমি কিছু করব না। কিন্তু আমি যেটা করব আপনাদেরকে ডিরেক্ট কমান্ড লাইন দিয়ে ফোল্ডার ওপেন করা থেকে ফাইল সেভ করা থেকে শুরু করে সব কিছু করে দেখাবো। কারণ আমরা তো প্রফেশনাল, এটা মাস্টারিং কোর্স মানে কি একদম অ্যাডভান্সভাবে আমরা কাজগুলো করব। নর্মালিভাবে আমরা গ্রাফিক্যালি কিছুই করব না, কোর্সটা ওই পর্যায়ে আমরা নিয়ে আসব। জি, দ্রুত কাজ করার জন্য। এখন dipjol.txt আমি about.php, এই যে স্টার্ট about.php যখন লিখবেন দেখেন এটা about.php তে অন হয়ে গেছে। আমাদের এটা অন হয়েছে না কেন? আচ্ছা, ওরা বলতেছে আমরা about.phpটা ডিফল্ট কোনো কিছুতে আমরা এটা সেট করি নি। আচ্ছা দেখি তো, about.php রাইট বাটন ক্লিক করে এখানে আমরা গ্রাফিক্যাল ইউজার গিট বেসে যাই। ও আচ্ছা, ভিএস কোড অন হয়ে গেছে, দেখছেন। বাট ভাই আমি তো চাচ্ছি আমার এটা ভিএস কোড অন না হোক, আমি মনে করেন চাচ্ছি এটা আমার নোটপ্যাডে অন হোক। তাহলে আমি কি দিব, স্টার্ট স্পেস নোটপ্যাড লিখে দেন, নোটপ্যাড স্পেস লিখে দেন about.php এবং এন্টার দেন। দেখেন তো এটা নোটপ্যাডে অন হয়েছে কিনা। মানে আপনি যেটাতে অন করতে চাচ্ছেন ওই এডিটরের নামটা আপনি এখানের মধ্যে লিখে দিবেন। বুঝতে পেরেছে? জি ভাই। এরকম ভাইয়া ইয়াতে আমি একটা টার্মাক্স চালাইছিলাম, টার্মাক্স টার্মিনাল, ওই সময় এইগুলো অনেক কিছু দেখছি, অনেক ভালো লাগছিল। ওয়াও। আবার ভাইয়া আপনি চাইলে আপনার এই যে স্টার্ট দিয়ে আপনি কোনো একটা ফোল্ডারকে অন করতে পারেন কিনা দেখেন তো। যে আমি একটা ফোল্ডারকে অন করতে পারিনি, আমরা এখানের মধ্যে একটা ফোল্ডার তৈরি করে ফেললাম যে মেক ডিরেক্টরি mkdir, হ্যাঁ mkdir স্পেস দিয়ে আমি এখানে আমাদের লিখতেছি, মনে করেন এটাকে দিচ্ছি আমি, কি দেওয়া যেতে পারে, mkdir দিয়ে আমি নাম দিচ্ছি, ফোল্ডার দিচ্ছি ফল দিচ্ছি, হ্যাঁ একটা ফল হয়েছে। এখন আমি এখানের মধ্যে এটাকে স্টার্ট ফল দিচ্ছি এবং এন্টার দিচ্ছি। দেখেন এই ফোল্ডারটা আমাদের অন হয়ে গেছে। এই ফোল্ডারটা আপনি কোথায় অন করতে চাচ্ছেন সেটার নাম যদি আপনি এখানে লিখে দেন তাহলে সেখানে ওপেন হয়ে যাবে। বিষয়টা বুঝতে পেরেছি ভাইয়া? আমরা ফোল্ডারকে এভাবে, আপনি এখানে টার্মিনালে কাজ করতেছেন, হঠাৎ করে আপনার কি করা লাগতেছে, এই যে এই ফোল্ডার যাওয়া লাগতেছে। এখানে যে ফোল্ডারের নামের মধ্যে যদি স্পেস থাকতো তাহলে আমরা কি করতাম, একটা কোটেশন মেরে দিতাম। যদি স্পেস থাকে তাহলে কি করব, একটা কোটেশন মেরে দিব, হ্যাঁ ডাবল কোটেশন। যেমন এটা যদি অ্যাবাউট ডিটেলস .php এখানে আমাদের একটা স্পেস আছে, তখন কি করব আমরা কোটেশনের মধ্যে লিখব। এটা কি ভাইয়া দেখানোর দরকার আছে? যখনই স্পেস থাকবে তখনই আমরা কোটেশন মেরে দিব, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন। আবার এই ফোল্ডার যদি আমাদের দ্রুত অন করা লাগে আমরা কি করব, এখানে আমাদের স্টার্ট লিখব এবং ফোল্ডারের নামটা লিখে ফেলবো, আমাদের ফোল্ডার অন হয়ে যাবে। আবার আপনি এখানের মধ্যে যেমন আমি চাচ্ছি এখানে আসে, এখানে আমাদের রাইট বাটন ক্লিক করে আমাদের তো ভিএস কোডে প্রচুর কাজ করতে হয়। এই যে গিট বেসে আসেন আপনি,
তো এখানে গিট বেসের ফন্ট সাইজটা অনেক ছোট। আপনি এখানে রাইট বাটন ক্লিক করার পর অপশানসে যাবেন, অপশানস থেকে অনেকগুলো অপশান পাবেন, এখানের মধ্যে আপনার এগুলো পইরা ফন্ট সাইজ পারলে বাড়াই নেবেন, ঠিক আছে। এটা বানানোর দরকার নেই, আমি তো আসলে এখানে কাজ করি না। আমি চাচ্ছি আমাদের এই block.htmlটা ভিএস কোডের মধ্যে অন করতে। তো কিভাবে অন করব, আমি এখানের মধ্যে লিখবো, মনে করেন নাম দিচ্ছি স্টার্ট স্পেস, তারপর কোড এডিটরের নাম লিখবো। তো ভিএস কোড, আপনি কি এখানের মধ্যে ভিএস কোড লিখবেন বলেন? এটা তো কত বড় নাম, ভিএস ভিজুয়াল স্টুডিও কোড, নাকি ভিজুয়াল স্টুডিও কোড পুরাটা লিখবেন? প্রশ্ন আসতে পারে না? না, ভিজুয়াল স্টুডিও কোডের ডিফল্ট তার রুট নেম হচ্ছে কোড। রুট নেম কি? কোড। এটা মনে রাখবেন, আপনাকে সবসময় কিন্তু এই ভিএস কোডের মধ্যে ফাইল ফোল্ডার এগুলো ওপেন করার প্রয়োজন লাগতে পারে। তো স্টার্ট কোড দিয়েছেন এবং স্পেস দিলাম, স্পেস দিয়ে ভাই এখানের মধ্যে লিখে দিব যে আমাদের block.htmlটা block.html। যদি স্পেস থাকতো তাহলে আমরা কোটেশন দিতাম। দেখেন এন্টার দেন, এই যে আমাদের এটা block.html এর মধ্যে ভিএস কোডটা, মানে ভিএস কোড এডিটরের মধ্যে সে ওপেন হয়ে গেছে। আপনার যদি এটা ফোল্ডার হতো, যেমন আমি ফোল্ডারটা অন করতে চাচ্ছি, দেখি তো ভিএস কোডের মধ্যে ফোল্ডারটা অন হয় কি না। রাইট বাটন ক্লিক করেন, আবার আমরা গিট বেসে যাচ্ছি, এখানে আমাদের স্টার্ট স্পেস, আপনি কোড লিখেন এবং এখানে আমাদের লিখে দেন ফল। এই যে ফল ফোল্ডারটা অন করতে চাচ্ছি, দেখেন আমাদের এই যে ফল নামক ফোল্ডারটা আমাদের ভিএস কোড অন হয়ে গেছে। তা আমরা কীভাবে ফাইল ফোল্ডার টার্মিনাল ব্যবহার করে স্টার্ট করতে পারবো বা ওপেন করতে পারবো? আরেকটা বিষয়ে আসেন, এখানের মধ্যে আপনি চাইলে এটাকে ব্রাউজারে অন করতে পারবেন। তো ব্রাউজারে অন করার জন্য যেমন আমি স্টার্ট দিয়ে আমি এখানের মধ্যে আমাদের ব্রাউজারের মধ্যে চাচ্ছি এটা ফায়ারফক্স অন হয়ে যাক, ঠিক আছে। ফায়ারফক্স অন করার জন্য FIREFOX ফায়ারফক্স স্পেস দিয়ে লিখে দেন index.html। ডিফল্টভাবে তো আপনার এটা অন হবে, এই যে স্পেস দেন, এই যে ফায়ারফক্সে index.htmlটা অন হয়ে গেছে। আবার গুগল ক্রোম লিখলে গুগল ক্রোম অন হবে। এবার আমি এটাকে ক্রস দিয়ে দিচ্ছি, এখান থেকে আমরা রান করতে পারি। বলেন ভাইয়া, একজন প্রশ্ন করতেছিলেন। যখন আমরা কোনো কিছু ফাইল বা ফোল্ডার লিনাক্স টার্মিনাল দিয়ে ওপেন করতে যাই, তখন সেখানে প্রথম স্টার্ট লেখা লাগে না, জাস্ট এডিটরের নামটা তারপর ফাইল বা ফোল্ডারের নামটা দিলেই হয়ে যায়। আপনার সবগুলোতে তো একটু পার্থক্য থাকবে ভাই, পার্থক্য তো অবশ্যই থাকবে। আপনি গিট বেস দিয়ে যে কাজগুলো করতে পারতেছেন, মানে এভাবে নর্মাল টার্মিনাল দিয়ে কাজগুলো করতে পারেন, মাঝে মধ্যে কিছু পার্থক্য অনেক সময় হয়ে যায়, বুঝতে পারছেন? এই যে আর কি। আবার আপনি ম্যাকে যখন কাজ করেন, ম্যাকের টার্মিনাল দিয়ে কাজ করতে গেলে আমাদের উইন্ডোজ টার্মিনাল এবং ম্যাকের টার্মিনাল যথেষ্ট পার্থক্য আছে, কারণ আমরা তো সাইবারে কাজ করতে গিয়ে এগুলো নিয়ে কাজ করতে হয়। আমি দেখছি অনেক পার্থক্য আছে, বুঝতে পেরেছেন? তো আমি আবার এখানে আমাদের ক্লিয়ার করে ফেলতেছি এবং এন্টার। আচ্ছা আসেন, আমরা আর কি দেখতে পারি? ও আরেকটা বিষয় তো আছে, কাট কপি পেস্ট, ওইটা কি দেখাই দিব? বিরক্ত হচ্ছেন? আমরা কিন্তু গিটহাবে যেতেই পারতেছি না, আমরা যাব, বাট আমি মনে করি নতুনদের এগুলা খুবই দরকার, আর সাইবার শিক্ষার্থীদেরও আবার রিভিশন হয়ে যাচ্ছে। কাট কপি পেস্ট করার জন্য আমি আগে এখানে আমাদের একটা ফোল্ডার তৈরি করছি ফল। আমি চাচ্ছি আমার avar.phpটাকে কপি করে ফল নামক ফোল্ডারে নিয়ে যাব। তো কপি করার জন্য আমরা সিপি লিখব। কি লিখব? সিপি। তো এই সিপি লেখার পর আপনি স্পেস দিয়ে লিখে দেন যে about.php এবং স্পেস দিয়ে আপনি এখন ফোল্ডার নামটা লিখে দেন FOL। যদি ফোল্ডার হয় তাহলে ফোল্ডার নামটা লিখে দিবেন, আর যদি ফোল্ডারটার একদম ভিতরে যেতে চান তাহলে ওইখানে আমাদের তার লোকেশনটা এখানে আমাদের ওই যে একটু আগে যেভাবে লিখছিলাম এইভাবে দেখেন। এখন এই যে পিএসপিতে যাই, দেখেন তো ফল ফোল্ডারের মধ্যে about.php কপি হয়েছে কিনা, এখানে দেখেন এই যে এটা এখানে আমাদের কপি হয়ে গেছে। ভাইয়া যদি কাট করতে চাই, এই কাট করার জন্য mv নামক একটা কমান্ড আছে। তো কাট করতে চাচ্ছি আমি asset.html কে, ASSET asset। জি মুভ, mv মানে হচ্ছে মুভ করা, মুভ করে ফেলা। asset.html কে আমি আবার ফলের মধ্যে একদম মুভ করতেছি, দেখেন asset.html এখন চলে যাবে। এই যে এটা একদম কাট হয়ে চলে গেছে।
এই যে ফলে যান, asset.html ফলের ভিতরে আছে। আবার আপনি যদি এমন হয় যে ফলের ভিতরে আরেকটা ফোল্ডার আছে, নিউ দিলাম, এখানের মধ্যে আমি ফোল্ডার দিলাম যে নিউ দিলাম। ভাইয়া মিউট করব, মিউট না করলে তো বিরক্ত লাগে। মিউট করব, এখানের মধ্যে আমি লিখতেছি এমভি স্পেস আমার dipzel.txt কে আমরা মুভ করতে চাচ্ছি ফল, এই যে ফল স্ল্যাশ new। দেখেন ফলের ভিতরে একটা নিউ নামক একটা ফোল্ডার আছে এবং এন্টার দিচ্ছি। দেখেন about.html চলে গেছে কোথায়, এই যে নিউতে চলে গেছে। আমরা যদি এখানের মধ্যে যদি ফাইল নেমের মধ্যে যদি স্পেস থাকতো তাহলে কি করতাম বলেন তো, কোটেশন দিতাম। এগুলো লিখে ভাই আর সময় নষ্ট করতেছি না, শুধু কোটেশন ইউজ করে ফেলবো, তাইলে হলো। তো এই মুভের মাধ্যমে আমরা চাইলে কোনো একটা ফাইলকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। আমরা এই এমভি কমান্ডের মাধ্যমে আমরা চাইলে একটা ফাইল নেমকে পরিবর্তন করতে পারি। দেখেন আমি এই যে মুভ দিছি এবং block.html-কে চেঞ্জ করে দিতে চাচ্ছি আমি ব্লকস, BLOG block.html স্পেস BLOGS blocks.html। এখন সে কি হবে, ব্লকস হয়ে যাবে, দেখবেন এন্টার দেন। দেখেন একই কোড দিয়ে আপনি চাইলে কোনো একটা ফাইলকে কি করতে পারতেছেন, রিনেম করা যাচ্ছে। মুভের মাধ্যমে আপনি চাইলে কাটও করতে পারবেন, আপনি চাইলে রিমুভও মানে রিনেমও করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আমি চাচ্ছি যে আমার এখানের মধ্যে একটা mkdir হচ্ছে স্পেস জীবন, এটা দিলাম জীবন একটা, হ্যাঁ বানানটা ভুল হয়েছে। আমি আমার এই ফোল্ডারের নামটাকে বা নামটাকে আমি কি করতে চাচ্ছি, রিনেম করতে চাচ্ছি। তো সেটাও কিন্তু আমরা এমভি দিয়ে করব। তো এমভি দিয়ে করব কিভাবে, করার জন্য আমরা লিখব জিওন, এই যে জিওন স্পেস তুমি হয়ে যাবা জীবন, এন্টার দেন। দেখেন সে জীবন হয়ে গেছে। তাহলে আমরা কোনো একটা ফোল্ডারকে এভাবে রিনেমও করতে পারি। এখন আপনি বলবেন ভাইয়া ফোল্ডারকে যদি আমি কাট করতে চাই, এমন হতে পারে না? ফাইলকে কাট করা শিখলাম, এই ফোল্ডারকে কাট করার জন্য যেমন আমি এই জীবন ফোল্ডারটাকে কাট করতে চাচ্ছি, কাট করে আমি নিতে চাচ্ছি কোথায়, এই যে নিউতে নিতে যাচ্ছি। তো নিউতে নেওয়ার জন্য এখানে শুধু আপনি একটা প্রথমে আমি যদি এখানে স্পেস দিয়ে যদি অন্য কিছু লিখি, হাবিজাবি কিছু একটা লিখলাম, সে কিন্তু রিনেম হয়ে যাবে। এখন তাকে কাট করব কিভাবে, কাট করার জন্য সামনে একটা এভাবে একটা স্ল্যাশ দিবেন, দিয়ে আপনি ফোল্ডারের নামটা লিখে দেন যে আমি নিউতে যেতে যাচ্ছি, মানে তাকে কাট করতে চাচ্ছি কোথায়, নিউতে, এন্টার দেন। দেখেন জীবন ফোল্ডারটা কাট হয়ে, আচ্ছা এটা ভুল হয়েছে, আমরা ক্যানট ক্রিয়েট ডিরেক্টরি জীবন স্পেস নিউ। তা আমরা ফোল্ডারকে যদি নতুন করে নিতে চাই আমরা, তো এটা হওয়ার কথা আমি এমভি স্পেস কোনো একটা ফোল্ডারকে নতুন একটা ফোল্ডারে নেওয়ার জন্য আমি স্ল্যাশ দিয়ে আমি এখানের মধ্যে স্ল্যাশ দিচ্ছি এবং ফল লিখব, FOL ফল। কারণ এখানের মধ্যে আগে জীবন লিখে নিই, তো নিউ। আচ্ছা আমি আরেকটা ফোল্ডার তৈরি করতেছি, mkdir স্পেস gon জন। এবার আমি এখানের মধ্যে এমভি স্পেস আমি এটাকে নিতে চাচ্ছি ফল ফোল্ডারের মধ্যে, এই যে জন তুমি চলে যাও ফলের মধ্যে, এটা তো যাওয়ার কথা, এন্টার। ওই যে এখন গেছে, তো একটু আগে গেল না কেন, একটু আগে তো যাইল না। ও আচ্ছা ভাইয়া মনে ভুল লিখছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। নিউ ফোল্ডারটা তো আসলে ফল ফোল্ডারের ভিতরে, আমরা লোকেশন ভুল লিখছে, এখন কিন্তু ফলে চলে গেছে, দেখছেন। তাহলে আমরা মুভ করার জন্য, ফোল্ডারকে মুভ করার জন্য সামনে আমরা কি করব, যে ফোল্ডারটা নিতে চাচ্ছি ওই ফোল্ডারের আগে একটা স্ল্যাশ দিয়ে দিব। যেমন আমি ফলে নিতে চাচ্ছি জনকে, আমি এখানের মধ্যে একটা স্ল্যাশ দিয়ে দিছি। বুঝতে পারছি ভাইয়া। আপনাদের আরেকটা কমান্ডের প্রয়োজন হবে, যেহেতু আপনি কাজ করতে গেলে এখানে আমাদের হু এম আই নামক একটা কমান্ড আছে, হু এম আই, এবং এন্টার দিচ্ছি। আমি যে কাজ করতেছি আমার সিস্টেমের নাম কি বলেন তো, W3 কোডেক্স। আপনার সিস্টেমের যদি নাম থাকে ওইটা আপনার চলে আসবে। আমরা চাইলে এখানে আমাদের ইউ নেমও দিতে পারবো, ইউ নেম দিলেও সে বলবে তোমার নাম, ওহো ইউ নেম দিয়ে যেটা করবে আপনার কার্নাল নেমটা বলে দিবে। কি নেম বলবে,
কার্নেল মানে আপনার অপারেটিং সিস্টেমের যে কার্নেলটা, এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের কার্নেল নেম হচ্ছে মিন W64 বিট, এগুলা হচ্ছে কার্নেল। আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই, লিনাক্স অপারেটিং সিস্টেমের কার্নেল হচ্ছে লিনাক্স। আর আমরা যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করি, সাইবার শিক্ষার্থীরা বলেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম কোন কার্নেল দিয়ে তৈরি করা হয়েছে? ইয়েস, এটা কিন্তু পরীক্ষাতে প্রশ্ন করব আমি। অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম লিনাক্সের কার্নেল ব্যবহার করে তৈরি করা হয়। তা আমাদের এরকম উইন্ডোজের কার্নেলটা হচ্ছে এইটা, এই ইউনেমের মাধ্যমে আমরা কার্নেল দেখতে পারবো। আবার অপারেটিং সিস্টেমের কার্নেলটা আমরা ইউনেমের সাথে যদি একটা হাইপেন আর বসিয়ে দিই, তাহলে এখানে আমাদের সে কী করবে, আমার এই কার্নেলের যে বিট 64 বিট সেটা বলে দিবে। আমার সিস্টেমটা কি 64 বিট নাকি 32 বিট? 64 বিট। তারপর ভাই এখানে আমাদের লিখতে হচ্ছে ইউনেম স্পেস হাইপেন আর, এই আর এর পূর্ণরূপ হচ্ছে রিকার্সিভ। আর এর পূর্ণরূপ কি? রিকার্সিভ প্যারামিটার। তো রিকার্সিভ প্যারামিটার কি এটা জানার দরকার নেই, এটা আপনার সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করে তারা জানলেই চলবে, আপনাদের জানার দরকার নেই। এই রিকার্সিভ প্যারামিটার সামনে আমি এ মানে হচ্ছে অল একটা কোড লিখলাম। এটার মাধ্যমে যেটা হবে আপনার কার্নেল নেম, তারপর হচ্ছে তার অপারেটিং সিস্টেমের ভার্সন থেকে শুরু করে সব একবারে ডিটেইলস চলে আসবে। বুঝতে পেরেছি? আরেকটা কমান্ড আসেন, একটু আগেও দেখাইছিলাম যে আমরা কন্ট্রোল দিয়ে ক্লিয়ার করতেছি, আমরা গিট হেল্প নামক একটা কমান্ডের সাথে পরিচিত হয়েছিলাম না? এটা একটু ডিটেলস দেখাই দিই, যেহেতু আমরা আসছি। এই যে গিট হেল্প লেখার পর আপনি এন্টার দেন, এই গিট হেল্পের মাধ্যমে আপনি একদম গিটের যে কমান্ডগুলো আছে এগুলো সম্পর্কে সব ডিটেলস আপনি দেখতে পারবেন। গিটের যে ডিটেলস, হেল্প, এই যে গিট ভার্সন, হেল্প, এই সেই এগুলো সম্পর্কে জানতে পারবেন। এই গিট হেল্পের সাথে আরও কিছু কমান্ড আপনি অ্যাড করে দিতে পারবেন, যে এই যে গিট হেল্প, তোমার সামনে আমি একটা ডাবল দিয়ে আমি অল দিলাম। এই অলের মাধ্যমে কি করলো দেখেন, সে একবারে গিটের যত কমান্ড আছে এই কমান্ডগুলোকে আরেকটু সুন্দর করে, হেল্পের মধ্যে যেভাবে দেখাইছে অল দিয়ে আরেকটু সুন্দর করে দেখাইছে। দেখেন নিচে নিচে দেখাইছে, অ্যাড আছে, এম আছে, হিবিজিবি সব দেখাইছে। বাট এখানে মধ্যে দেখেন আপনি কিন্তু নিচে যাইতে পারতেছেন না, নিচে যাইতে পারতেছেন না। আপনার নিচের কোডগুলো সব দেখতে হলে আপনার কিবোর্ড থেকে ডাউন এরোতে ক্লিক করেন, দেখেন সবগুলা কোড একটা করে আসতেছে। তো এভাবে গিট হেল্প অল দিয়ে আপনি গিটের যত কমান্ড আছে এই কমান্ডগুলো সব দেখতে পারবেন। আমরা কিন্তু গিটে চলে আসছে, বেসিক কমান্ড আমার শেখানো শেষ। তো এখানে আসলে অনেক কোড। এখান থেকে বের হবেন কিভাবে? এখান থেকে বের হওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে কিউ প্রেস করবেন। কিসে প্রেস করবেন? কিউ। এই যে কিউতে দিচ্ছি, আমি বের হয়ে চলে আসছি। মূলত গিট হেল্প অলের মাধ্যমে আপনি অনেকগুলা কোড বা সবগুলা গিটের যত কমান্ড আছে সবগুলা কমান্ডকে একসাথে দেখতে পারবেন। এগুলো তো আমরা এখন বুঝতে পারবো না, সামনে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। এই গিট হেল্পের সাথে আপনি এখানের মধ্যে চাইলে এই যে আমাদের যে বিভিন্ন গিটের কমান্ডগুলো আছে এগুলো আমরা লিখে দিতে পারি। যে গিট কমিট সম্পর্কে জানতে চাচ্ছি, গিট কমিট হেল্প, SELP। এই গিট কমিট কমান্ডটার কাজ কি? আমরা তো কমিটের সাথে পূর্বের ক্লাসে পরিচিত হয়েছিলাম, তাই না? এন্টার দেন, দেখবেন এটা একটা টার্মিনালে অন হয়ে গেছে, যে কমিট কমান্ড সম্পর্কে একদম ডিটেলস এখানের মধ্যে বলে দিচ্ছে। আপনি এগুলো পড়বেন। এছাড়াও আপনি আল্লাহ একটা তো দুর্ঘটনা ঘটাই ফেলছি, আমাদের ওই যে ভাইয়াদের ইয়ে থেকে বের হয়ে গেছে, গুগল মিট থেকে আমি ডিসকানেক্ট হয়ে গেছি। আবার যাই, আগের কোডটা কি আসছে আমার এখানে? না, ওইটাতে যেতে পারবো। নাজমা আপু দিয়েছিল, ভুলে কেটে দিয়েছি। সবাই কি বিরক্ত হচ্ছেন? ক্লাস একটু দীর্ঘ সময় হয়ে যাচ্ছে আমাদের। আসলে লিঙ্কটাতে জয়েন করলে হবে। আচ্ছা, আমি নেটে ফেসবুকে যেতে পারতেছি না কেন? আসলে তো আমরা আজকে গিটে যেতেই পারি না, আপনাদেরকে বেসিক কমান্ড দেখাইতে গিয়ে। আমরা কি আরো 1-1.5 ঘন্টা ক্লাস করতে পারবো? সবাই থাকবেন? তাহলে আমরা ক্লাস করি কতক্ষণ? কিছুক্ষণ ক্লাস করি, কারণ ওহো
দেখেন আসলে কাজ করতে গেলে বোঝা যায় যে কত কাজ আছে, অনেক কিছু। দেখেন আজকে আমরা সময় কিন্তু অনেক চলে গেছে, বেশি কিছু শিখতে পারছি না আমরা। এই পর্যন্ত শুধু গিটের বেসিক কমান্ড নিয়ে আলোচনা করতেছি, তো আমরা এখনো ইয়েতেই যেতে পারছি না, গিটের যে প্রজেক্ট এখানেই যেতে পারছি না। বলেন ভাইয়া। আমি কিছুক্ষণ ক্লাস করতে পারিনি, মানে ডিলিট করে দিছিল, নেট ছিল না, তো এই ক্লাসটা তো আমি ইউটিউবে পাবো না। ইনশাআল্লাহ ভাইয়া পাবেন। প্রথম থেকে ছিলেন? জি প্রথমে ছিলাম, কিন্তু মাঝখানে হঠাৎ করে নাই, মানে নেট ছিল না তো। জি কোথায় যাচ্ছি আমরা? ও যে ভাইয়ারা তো সিলাইতেছে মনে হয় গিটার তারা, মানে জুমের তারা। জয়েন। আমি ফিরে এসেছি ভাই, আপনাদের এখান থেকে আমি লিভ নিয়ে ফেলছিলাম ভুলে। আচ্ছা আবার যাচ্ছি। আরও কিছুক্ষণ ক্লাস করতে পারবেন গুগল ক্রোম, গুগল মিট ভাইয়ারা? আমরা তো কতগুলা ক্লাস মিস হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে ক্লাসের বরকত হচ্ছে না ভাইয়া। আপনাদের ক্লাসগুলো যে করাই না, অনেক কিছু ম্যানেজ করে করাইতে হয়। সব কিছু ম্যানেজ করে ক্লাস করাইতে গিয়ে আমি সময় দেখা গেছে অনেক সময় বের করতে পারি না। যেমন গতকাল ক্লাস করাইনি, তাই না? গতকাল আমার একটা প্রিমিয়াম ব্যাচে ক্লাস ছিল, ওই ব্যাচে ক্লাস করানোর কারণে ওদের ক্লাস মিস হয়েছে আগে, তো তাদেরকে ক্লাস করাতে গিয়ে আপনাদের ক্লাস অফ রেখে দিছে। তো আমরা আরও কিছুক্ষণ ক্লাস করি, যেহেতু আজকে আমাদের সময় আছে ভাইয়া, 1টা পর্যন্ত ক্লাস করাইতে পারবো আপনারা যদি করেন। গিট কমিট হেল্প লেখার পর আমার হেল্পটা কোথায় হয়েছে, একদম গুগল ওই যে ইয়েতে অন হয়ে গেছে। আমি আবার লিখতেছি গিট, আমরা আরেকটা কমান্ড আছে না, অ্যাড কমান্ড, গিট অ্যাড। এটা যদি আপনি হাইফেন দিয়ে হেল্প লিখেন, এটা ব্রাউজারে অন হবে, মানে ডিটেলস আপনি ব্রাউজার থেকে অ্যাড কমান্ড সম্পর্কে জানতে পারবেন। বুঝতে পেরেছেন? আরেকটা কাজ করতে পারি আমরা এখানের মধ্যে, যদি আপনি গিট ইনিট সম্পর্কে জানতে চান, গিট ইনিট এবং হাইফেন দিয়ে হেল্প যখন লিখবেন, তখন আবার সে একটা গিট ইনিটও দেখাইছে আমাকে। এখানের মধ্যে আমরা আরেকটা প্রবলেম ফেস করব, সেটা হচ্ছে অনেকেই দেখবেন ভুল করে এই যে গিট লিখে এখানের মধ্যে মনে করেন কমিট এবং একটা হাইফেন দিবে। কয়টা হাইফেন দিছে? একটা হাইফেন। এবং এন্টার দেওয়ার পর সে এখানের মধ্যে আমাকে কিন্তু দেখাই দিচ্ছে। এটা কি এখন আমার ব্রাউজারে ওপেন হয়েছে নাকি আমার টার্মিনালের মধ্যে গিটের হেল্প কমিটের ডিটেলস আসছে? যদি আপনি একটা হাইফেন দেন তাহলে আপনার কম্পিউটারের যে টার্মিনাল আছে এই টার্মিনালের মধ্যে এটা দেখাবে, আর যদি 2টা হাইফেন দেন তাহলে এটা ব্রাউজারে চলে যাবে, সুন্দর করে দেখাবে। ঠিক আছে? তবে অনেকের ক্ষেত্রে আপনার টার্মিনালের মধ্যে এটা ডিটেলস দেখাবে না, একটা ইরর মেরে দিবে। কি মারবে? ইরর। তো ইররটা মারবে কেন আমি দেখাই। আমি এখানের মধ্যে আমরা গিটহাবে আইসা এই আমাদের গিট যে ইনিট করছে এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে এখন আপনি লিখেন গিট, দেখেন তো গিট ইনিট যখন কেটে দিচ্ছি এখানে আমাদের একটা ইউ নামক একটা লেখা থাকতো পাশে, সেটা কি আছে? এখানে কিন্তু ইউ থাকতো, মানে আনট্র্যাক যে চিহ্নটা থাকতো সেটা আর নাই, কারণ আমার এটা আর ভার্সন কন্ট্রোল করতেছে না। তো আমি এখানে আমাদের গিট, এখন আবার আপনি কমিট লিখেন এবং হাইফেন হেল্প লিখেন। কাজ করলে অনেক কিছু জানা যায়, এগুলা আমি কাজ করতে করতে দেখা গেছে ভুল করতে হতে শিখে গেছি। এন্টার দেন, দেখেন তো এখন কি গিট হেল্প কমিট হেল্প দিয়ে কিছু দেখাইছে? দেখায় নাই। মানে আপনি কিন্তু আবার গিট কমিট, এই যে গিট কমিট হাইফেন হাইফেন হেল্প যখন লিখবেন তখন আবার এটা টার্মিনাল দেখাবে, মানে ব্রাউজারে দেখাবে, কিন্তু টার্মিনালের মধ্যে তো আমার এটা ইরর মারতেছে। তো টার্মিনালের মধ্যে যদি আমি গিট ইনিট না করি তাহলে আমি আমার এই যে গিটের যে কমান্ডগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করতে পারবো না। গিট ইনিট করি এবং এন্টার দেওয়ার পরে গিট ইনিশিয়ালাইজ হয়েছে এবং এগুলো আনট্র্যাক আছে। এইবার আমি যদি এখানে আমাদের লিখি গিট কমিট এবং হাইফেন এসিএলপি, এখন আবার দেখেন সে কমান্ড দেখাবে। তাহলে আমি হাইফেন হেল্প দিয়ে কাজ করতে চাইলে, কোনো কিছুর হেল্প চাইতে চাইলে অবশ্যই আমাকে গিট ইনিট করে নিতে হবে, না হয় আমার এটা গিট কাজ করবে না। সে তখনই আপনাকে দেখাবে যখন আমি গিট ইনিট করব। বুঝতে পেরেছি?
এইবার আমরা মোটামুটি অনেক কিছু শিখলাম। আমরা আসে আমাদের কাজের দিকে। আমি এখানে মধ্যে লিখব গিট স্ট্যাটাস। স্ট্যাটাস লেখার পর তারা বলতেছে যে তোমার about.php, blog.html, index.html এগুলো আনট্রেক অবস্থায় আছে। আনট্রেক অবস্থায় মানে কি? এগুলো কি স্টেজিং এরিয়াতে আছে নাকি ওয়ার্কিং ডিরেক্টরিতে আছে? হ্যাঁ, এগুলা কি স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে হবে। তো গিটের যে বেসিক কমান্ড আছে এগুলো ভাইয়া মোটামুটি আপনাদেরকে দেখাই দিচ্ছি, যে গিট নিয়ে কাজ করতে গেলে সামনের কোডগুলো ভাইয়ের বুঝতে হলে কি কি দেখতে হবে এগুলো দেখাইছি যা মনে পড়ছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে আরও অনেক কিছুই নতুন করে শিখতে পারি। ওকে, এখন ভাইয়া যা দেখাইছি তাই যথেষ্ট। এখন আসেন আমরা আমাদের প্রজেক্টের এই যে নিউ এবং একটা ফল নামক দুইটা ফোল্ডার আছে, এই ফোল্ডারগুলোর মধ্যে আমি চাচ্ছি ফল নামক ফোল্ডারটাকে ডিলিট করে দিব। তো ডিলিট করেন এখন mkdir স্পেস, এখন শুধু কমান্ড ব্যবহার করব। এখন আর এখানে আইসা রাইট বাটন বা এভাবে ক্লিক করে ডিলিট করব না, ঠিক আছে? এখন আমরা ডিলিট করব এভাবে, এই যে rm লিখব, এই যে এখানে আমরা লিখব rm dir রিমুভ ডিরেক্টরি। ফাইল ডিলিট করতে চাইলে আমরা কি লিখতে হয়? rm লিখতে হয়, rmdir স্পেস fol ফল, এবং এন্টার দিচ্ছি। সে ডিলিট করবে না। কেন ডিলিট করবে না? তার ভিতরে যে ফাইলগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে আসি। তো আমরা ডিলিট করে দিই, যে তার ভিতরে যে ফাইল আছে এগুলো সব আমরা ডিলিট করে দিই, তাইলে আমরা ডিলিট করতে পারবো। মনে করেন এখানের মধ্যে দেখেন ভাইয়া যখন ওইখানে ডিলিট করছি, ডিলিট করার পর আপনি এখন গিট স্ট্যাটাস লিখেন এবং এন্টার দেন। দেখেন তো এখানের মধ্যে আমাদের ফোল্ডারটা গিট স্ট্যাটাস করেছি। আচ্ছা, আমরা একটা কাজ করি, আগে rmdir রিমুভ ডিরেক্টরি স্পেস, আমরা আসলে এই ফোল্ডারগুলোতে কোনো কাজ করি নাই তো এই জন্য সে দেখাচ্ছে না। আমরা এই যে নিউ এবং ফল এগুলাকে আসলে ডিলিট করি, এবং আমি এখানে আমাদের আবার গিট স্ট্যাটাস লিখি। এখন আমরা কোনো কিছুই দেখতে পারবো না, আগের মতোই দেখতে পারবো যে আমার 3টা ফাইল আছে, এই 3টা ফাইল আনট্র্যাক অবস্থায় আছে। এই 3টা ফাইলের মধ্যে আমি index.htmlটাকে অন করে index.html এর মধ্যে এখানে ডকুমেন্টসের পরিবর্তে আমি লিখতেছি আমাদের ওই যে লাইফ চেঞ্জিং কোর্সের কথা। লাইফ চেঞ্জিং যে কোর্সের মধ্যে আমরা 1 মাসে কত টাকা ইনকাম করতে পারবো? 30,000, মিনিমাম 30,000 1 মাস আমরা কোর্স করার পর। লাইফ চেঞ্জিং কোর্স, ওইটা হচ্ছে একটা সিক্রেট কোর্স যেটার কোনো মানে কোর্স নেম নাই, সেটার নামই হচ্ছে লাইফ চেঞ্জিং কোর্স মনে করেন। তো এবার আমি এখানের মধ্যে আমার index.html এর মধ্যে একটা পরিবর্তন করছি। আমি আপনাদেরকে বলেছিলাম যখন আমরা গিট ইনিট করব বা ইনিশিয়ালাইজ করব, সে প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা এডিট আমি যে ডিলিট করতেছি আর এড করতেছি, প্রত্যেকটা আপডেট সে কী করে রাখবে? ট্র্যাক করে রাখবে না? ট্র্যাক করে রাখবে বা স্ন্যাপশট রেখে দিবে। তো এখানে মধ্যে আমি গিট স্পেস দিয়ে স্ট্যাটাস লিখি এখন এবং এন্টার দেন। দেখেন তো, আচ্ছা আমরা এটাকে সেভ করছি, দেখি তো গিট স্ট্যাটাস। ও, এখানের মধ্যে তো আসলে বিষয়টা হচ্ছে আমরা তো এখনও তাকে স্টেজিং এরিয়াতে নেই নাই। যখন স্টেজিং এরিয়াতে নিব তখন সে এটার চেঞ্জটাকে ধরবে, বুঝতে পারছেন? তো স্টেজিং এরিয়াতে নেওয়ার জন্য আমরা এটাকে একটা কাজ করি, গিট অ্যাড লিখব। কি লিখলাম এখানে? গিট অ্যাড। এখন গিট অ্যাড করার আগে আসলে কাজের বরকত হচ্ছে না। অ্যাড করার আগে আমাদেরকে কনফিগার করতে হবে। কি করতে হবে? কনফিগার। ভাইয়া গিট স্ট্যাটাস দিয়ে আসলে অনেকক্ষণ ক্লাস করানোর কারণে আমার কন্ট্রোল নষ্ট হয়ে যাচ্ছে, স্বাভাবিক হচ্ছি। আমরা তো গিট স্ট্যাটাস দিয়ে তখনই তার চেঞ্জগুলো বুঝবো যখন তাকে স্টেজিং এরিয়াতে নিয়ে যাব। তো গিট কনফিগার লিখলাম এখানে। কনফিগার লিখার পর আমি এই কনফিগারটা কেন লিখছি আর গিট কনফিগারের কাজটা কি গত ক্লাসে ভাইয়া মনে হয় একটু আলোচনা করছিলাম। গিট কনফিগার কয়ভাবে করা যায় গত ক্লাসে বলেছিলাম। বলেছিলাম হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে আমরা কনফিগারটা কি এটা পরে বুঝি, আগে বলি কনফিগার কয়ভাবে করা যায়। কনফিগার গ্লোবালি করা যায়।
আপনি গ্লোবাল ওয়েতে কনফিগার করতে পারবেন। আপনি আপনি চাইলে স্পেসিফিকভাবে, মানে এটা স্পেসিফিক বলেন আর যাই বলেন, হ্যাঁ বানান ঠিক আছে নি ভাই, স্পেসিফিক বানান, আচ্ছা থাক বাদ দেন, যাই হোক বানান ভুল হইতে পারে। স্পেসিফিকভাবে আপনি আপনার কনফিগারটা করতে পারবেন। তো এই যে গিট কনফিগারটা বিষয়টা কি, সেটা হচ্ছে মনে করেন আপনার একটা প্রজেক্ট আছে, আপনার কোনো একটা প্রজেক্ট আছে। এই যে প্রজেক্ট যে আপনি, আমরা যখন কোনো একটা প্রজেক্ট করি, প্রজেক্টটা কি একজনে করি নাকি অনেকে করি? অনেকে করি। তো মনে করেন আপনি দুইটা প্রজেক্ট করতেছেন, একটা প্রজেক্ট হচ্ছে আপনার অফিসের প্রজেক্ট, আরেকটা প্রজেক্ট হচ্ছে আপনার পার্সোনাল প্রজেক্ট। এটা পার্সোনাল প্রজেক্ট, অফিসের প্রজেক্ট, পার্সোনাল প্রজেক্ট। আপনি পার্সোনাল প্রজেক্টে আপনি 5 জন বন্ধু মিলে করতেছেন, আর প্রত্যেকের প্রজেক্টটা আমরা কোথায় সাবমিট করতেছি? রিমোট রিপোতে। আমরা আমাদের প্রজেক্টটা কোথায় সাবমিট করতেছি? রিমোট রিপোতে। তা আমার বন্ধু মনে করেন 5 জন 5টা প্রজেক্টের 5 রকম এডিট করে রিমোট রিপোতে আপলোড করলো। তো এই 5 জন কে কোন চেঞ্জ করছে, কে কোন এডিট করছে, আমি এটা লোকাল রিপোতে ডাউনলোড করার পর আমার দেখা দরকার কিনা? অবশ্যই চেঞ্জটা কে করেছে সেটা তো আমার জানতে হবে। এই যে প্রত্যেকের চেঞ্জটা আমার জানার জন্য আমাকে গিট কনফিগ করতে হবে। তো গিট কনফিগের মাধ্যমে আমরা চাইলে আমরা আমাদের ইউজার নেম এবং ইমেলটা সেট করে দিতে পারবো। ওই ইউজার নেম এবং ইমেলটা আমরা দেখে বুঝতে পারবো যে আমার এই চেঞ্জটা আমার অমুক বন্ধু করছে, অমুক টিম মেম্বার করছে। তো এই চেঞ্জগুলো করতে গিয়ে আমরা গ্লোবালি চেঞ্জ করতে পারি, স্পেসিফিকভাবে করতে পারি। এই গ্লোবাল চেঞ্জটা হচ্ছে আপনি যখন গ্লোবাল কোডের মাধ্যমে আপনার কোনো একটা প্রজেক্ট চেঞ্জ করবেন, মানে প্রজেক্টের ইউজার নেম এবং ইমেল সেট করে দিবেন গ্লোবালের মাধ্যমে, তখন যেটা হবে সে আপনার কম্পিউটারের মধ্যে যতগুলো প্রজেক্ট আছে, যত কিছু আছে সবগুলোর মধ্যেই সে কী করবে, একই ইউজার নেম এবং ইমেল সেট করে দিবে। তো গ্লোবাল যেটা করে আমার কম্পিউটারে একদম সব জায়গাতে একই ইমেল এবং কনফিগ সেট করে দেয়, ইউজার নেম সেট করে দেয়। এটার জন্য আপনি যেমন এই কমান্ডটা লিখতে হবে যে গিট কনফিগ, CONFIG, গিট কনফিগ স্পেস হাইপেন গ্লোবাল এবং স্পেস দিয়ে আপনি user.name এবং আমরা স্পেস দিয়ে ইউজার নেম হিসেবে দেওয়া দিচ্ছি MS জীবন। এইটার মাধ্যমে আমি চাইলে এখানের মধ্যে আমি ব্রেকেট দিয়ে রাখতেছি মনে করেন, বা এভাবে দিয়ে রাখতেছি। এই কমান্ডের মাধ্যমে আপনি গ্লোবালিভাবে আপনার একটা ইউজার নেম আপনি সেট করতে পারবেন। আবার আপনি চাইলে একটা এই যে এখানের মধ্যে যদি ইউজার নেমের পরিবর্তে ইউজার ইমেল দেন, তাহলে আপনি ইউজার ইমেলটা সেট করে দিতে পারবেন। আমি এখানের মধ্যে দিচ্ছি মনে করেন w3codefsfamily@gmail.com। তাহলে আমি গ্লোবালিভাবে এই MS জীবন এবং ইউজার নেম দিয়েছি আর ইমেল দিয়েছি w3codefsfamily@gmail.com। যখন আমি এই গ্লোবালভাবে আমি আমার ইউজার নেম এবং ইমেলটা সেট করব, সে কী করবো, আমার কম্পিউটারের মধ্যে যত জায়গাতে যত প্রজেক্ট আছে সব প্রজেক্টের ইউজার নেম এবং ইমেল এটা দিয়ে দিবে। তবে আপনার তো এমনও হতে পারে যে আপনি আপনার একটা পার্সোনাল প্রজেক্ট আপনার কম্পিউটারের মধ্যে করতেছেন, আপনার একটা অফিসিয়াল প্রজেক্টও আপনি আপনার কম্পিউটারের মধ্যে করতেছেন। তো বলেন পার্সোনাল প্রজেক্টের মধ্যে আপনি আপনার লগ ইন করবেন বা ওই প্রজেক্টের মধ্যে কাজ করবেন কি আপনার পার্সোনাল ইমেল দিয়ে নাকি অফিসিয়াল ইমেল দিয়ে? পার্সোনাল ইমেল। আর যখন অফিসের প্রজেক্টে কাজ করবেন তখন অফিসের ইমেল দিয়ে কাজ করবেন। তাহলে আমার এটা গ্লোবালি কাজ করব নাকি স্পেসিফিকভাবে কাজ করব? স্পেসিফিকভাবেও আপনি চাইলে এই যে গিট কনফিগ করতে পারেন। সেক্ষেত্রে শুধু আপনাকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে এই যে এখান থেকে গ্লোবাল শব্দটা মুছে দিব। এই গ্লোবাল ছাড়া আমরা যদি কোনো একটা ইউজার নেম এবং ইমেল সেট করি তাহলে সেটা স্পেসিফিকভাবে হয়ে যাবে। মানে স্পেসিফিকভাবে আমি আমার পার্সোনাল প্রজেক্টের মধ্যে পার্সোনাল ইউজার নেম এবং ইমেল ব্যবহার করব, অফিসের প্রজেক্টের মধ্যে অফিসিয়াল যে ইমেল এবং ইউজার নাম আছে সেটা আমি ব্যবহার করব।
আমি যদি গিট গ্লোবাল ব্যবহার করি, গ্লোবালের মাধ্যমে কনফিগ করি, তাহলে আমার অফিসিয়াল যে প্রজেক্ট আছে, আমার যে পার্সোনাল প্রজেক্ট আছে, দোনোটার মধ্যে সেম ইউজার নেম এবং ইমেলটা সেট হয়ে যাবে। পার্থক্যটা কি বুঝতে পেরেছি? আসেন আমরা এখন গিট কনফিগ করি। তো গিট কনফিগ করার জন্য আমি এগুলো মুছে দিচ্ছি, সে অনেক কিছুই করে নিচ্ছে। আসেন আমরা এখন গিট কনফিগ করি। আমাদের গিট কনফিগ, এই যে এখানে লিখব, এখানে লিখেন আপনি গিট কনফিগ, কনফিগ স্পেস। আমি এখন আপাতত গ্লোবালিভাবে, যেহেতু আমরা টিমে কাজ করতেছি বা আমার প্রজেক্টে সবগুলোকে আমি একই নেম দিতে চাচ্ছি, তাহলে আমি কি লিখবো এখানের মধ্যে? গ্লোবাল। আপনার যখন স্পেসিফিক প্রজেক্টে কাজ করবেন তখন গ্লোবালটা লিখবেন, এতটুকুই পার্থক্য। তো স্পেস ইউজার ডট NAME, ইউজার নেম, শুধু গিট কনফিগ FIG কনফিগ স্পেস গ্লোবাল GLOBAL, গ্লোবাল স্পেস নাম দিচ্ছি ইউজার ডট নেম, নাম দিব আমি MS জীবন, MSJIBON, এন্টার। তাহলে আমি আমার ইউজার নেম MS জীবন দিয়ে দিচ্ছি। এখন আপনি গিট কনফিগ হাইপেন গ্লোবাল, গ্লোবাল স্পেস ইউজার ডট ইমেল, ওকে, কোটেশন দিয়ে আমি দিয়ে দিচ্ছি আমাদের ইমেলটা w3codapps@family@gmail.com। কি রে ডট দিচ্ছি না, w3codapsfamily@gmail.com, এবং এন্টার দিয়েছি। আমার ইউজার নেম এবং ইমেল আমি সেট করে দিচ্ছি। এখন আমি সহজেই বুঝতে পারবো, আমার প্রজেক্টে কোনো চেঞ্জ আনলে বা কোনো কিছু করলে আমি পরে বুঝতে পারবো যে আসলে কে চেঞ্জটা করেছে। ঠিক আছে, এখন ভাইয়া এখানের মধ্যে আমি চাচ্ছি আমার ইউজার নেমটা কি, এটা দেখতে চাইলে আপনি শুধু লিখেন গিট কনফিগ স্পেস ইউজার ডট নেম এবং এন্টার দেন। দেখেন আপনার ইউজার নেমটা আপনি দেখতে পারবেন। আপনি এখানের মধ্যে লিখেন গিট কনফিগ ইউজার ডট ইমেল, তাহলে দেখেন আপনি আপনার ইউজার ইমেলটাও দেখতে পারবেন। আপনি শুধু লিখেন গিট কনফিগ এবং এন্টার দেন। দেখেন এখানের মধ্যে আপনি আপনার ইউজার নেম এবং ইউজার ইমেলটা এখানে দেখতে পারবেন। খোঁজেন একটু, ইউজার গিট কনফিগ অপশনস, আসলে অপশানস সহ এখানের মধ্যে দেওয়া লাগবে। তো দরকার কি, আমি আসলে ডিরেক্টলি ওইখানের মধ্যে ইউজার নেম এবং ইউজার ইমেল দিয়ে মানে আলাদাভাবে আমি দেখতে পারতেছি। তো আপনি যদি চান না ভাইয়া আমি চাচ্ছি আসলে এটা লিস্ট আকারে দেখতে চাচ্ছি, আমরা এই গিট কনফিগ কমান্ড দিয়ে মূলত কি দেখতেছি জানেন? এই গিট কনফিগের যতগুলা কোড আছে না, এই কোডগুলো দেখতেছি। বুঝতে পারছেন ভাইয়া? গিট কনফিগ দিয়ে আমরা গিট কনফিগের সবগুলা কোড দেখতেছি। তাহলে আমরা গিট আমরা কনফিগ করি। এখানের মধ্যে আমরা লিখতে পারি লিস্ট, লিখতে পারি। এই লিস্ট লিখলে দেখেন আপনার এই যে ইউজার নেম এবং ইমেলের লিস্টটা দেখাবে। আমরা একটু স্ক্রল করি, উপরে উঠাই, আমাদের ইউজার নেম এই যে দেখেন, ইউজার নেম হচ্ছে MS জীবন, ইউজার ইমেল হচ্ছে w3codapsfamily@gmail.com। বুঝতে পেরেছি? আমরা লিস্ট লিখলো আমরা একসাথে এখানে আমাদের দেখতে পারবো। এখান থেকে আমি কিউ চেপে আমি বের হয়ে চলে আসতে পারবো। তারপর হচ্ছে আমি এখানে মধ্যে আরেকটা কোড লিখতে পারবো যে গিট কনফিগ, আপনি যে আপনি ইউজার নেম এবং ইমেলটা সেট করছেন, এই যে MS জীবন এবং w3codapsfamily দিয়ে সেট করছেন, মনে করেন আমার নামটা ভুল হয়েছে, আমরা চাইলে এটাকে এই যে ইউজার ডট NAME, ইউজার ডট নেম দিয়ে আপনি গ্লোবালটাকে লিখি, আমি যেহেতু গ্লোবালি সেট করতে চাচ্ছি, আপনাদের মনে থাকবে ইউজার ডট NAME, ইউজার ডট নেম স্পেস ডাবল কোটেশনে দিতে যাচ্ছি আমি জীবন দিতে যাচ্ছি, জীবন, এবং এন্টার দেন। দেখেন আপনার ইউজার নেমটা কিন্তু এখন MS জীবনের জায়গার মধ্যে জীবন হয়ে যাবে। সেটা করার জন্য আমরা গিট কনফিগ এখানের মধ্যে দিচ্ছি লিস্ট এবং এন্টার। দেখেন আপনার এখানে চেঞ্জ হয়েছে কিনা, জীবন হয়েছে কিনা, হয়েছে।
আবার কিউ দেওয়ার পর আমরা চাইলে এটাকে আনসেটও করে দিতে পারবো। আপনি গিট কনফিগ কনফিগ স্পেস আপনি এখানের মধ্যে লিখে দেন যে গ্লোবাল GLOBAL গ্লোবাল লিখে আপনি আনসেট করেন, যে আনসেট ডাবল হাইফেন দিয়ে আনসেট দেন এবং স্পেস দিয়ে আমি দিচ্ছি ইউজার ডট নেম। এই যে আপনি ইউজার ডট নেমটা আনসেট হয়ে যাবে। এখন আবার আপনি গিট কনফিগ লিস্ট লিখেন, মনে করেন আপনার বানানটা ভুল হয়েছে, নামটা ভুল হয়েছে, আপনি আনসেট করে দিতে পারবেন। গিট কনফিগ কঠিন লাগতেছে, একটু তো কঠিন লাগবেই। দেখেন এই যে আমাদের এখন ইউজার নেমটা আনসেট হয়ে গেছে। তো আমরা যেহেতু এখানে দেখতেছি আমরা এই যে ইউজার নেম নতুন করে সেট করতে পারতেছি একই বিষয়, তো আনসেট করার দরকার আছে। আমি নতুন করে সেট করলে এটা রিনেম হয়ে যাচ্ছে কিন্তু। এখন আবার আমি গিট যদি ভুল নাম আপনি সেট করে ফেলেন কখনো যে আমি ভুল দিয়ে ফেলছি, তো আপনি চাইলে এখানে আনসেট করতে পারেন অথবা এভাবে রিনেম করে দিতে পারেন যে আমি গ্লোবাল না হলে আপনি গ্লোবালটা বাদ দিয়ে লিখবেন। এখানের মধ্যে আমি লিখতেছি ইউজার ডট NAME নেম এবং নাম দিচ্ছি এখানের মধ্যে MS জীবন, এন্টার। আবার আমরা গ্লোবাল স্পেস 100 LIST লিস্ট, অথবা আপনি চাইলে ওই যে আলাদাভাবেও লিখতে পারেন। কি বানান ভুল হয়েছে? গ্লোবাল কনফিগ লিখে নেই, কনফিগ লিস্ট। কি ব্যাপার রে, কোথায় ভুল করলাম? ও গিট না লিখে আমি গ্লোবাল লিখতেছি। না রে ভাই, আজকাল ক্লাস করে না, আমার মাথা কাজ করতেছে না। কি বলেন, ক্লাস আর আগাবো? ভাইয়া আর পারতেছি না, মানে আমি এখন উল্টাপাল্টা কথা বলবো, মানে আমার নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেছে। এখন দেখা গেছে উল্টাপাল্টা কথা বলবো, বিষয়টা ভালো জিনিস আমার মাথায় থাকতেছে না, কারণ একাধারে অনেকক্ষণ কথা বলতেছে। ক্লাসগুলো যে মিস হয়েছে এই জন্য ভাবছিলাম আমরা আজকে মোটামুটি গিটটাকে একদম কভার করে ফেলবো, দেখলাম যে না অনেক বেশি। তাহলে ভাইয়া আমাদের পরবর্তী ক্লাস কবে? পরবর্তী ক্লাস রবিবারে না? রবিবারে, এটা তো বেশি লেট হয়ে যায়। ক্লাস কি আগে আনবো? আচ্ছা ভাইয়া, যদি পারি শনিবারে আপনাদেরকে বলে দিব দিনে যে শনিবারে ক্লাস করাবো, আর না হয় কবে? রবিবারে ক্লাস করাবো। এর মধ্যে আপনাদের কাজ হচ্ছে যেমন আজকের ক্লাসের মধ্যে আমি যে বিষয়গুলো দেখাইলাম, আমাদের ইউটিউবে যে কোর্সগুলো থাকে সেগুলো হচ্ছে ক্র্যাশ কোর্স, সেখানে আমাদের এতটা ডিটেলস দেখায় না। এটা হয়তো আপনারা এতদিন ইউটিউবে ভিডিও দেখে বুঝতে পারছেন, তাই না? ইউটিউবে ভিডিও দেখে বুঝতে পারছেন। যেমন আপনাকে আমি এটাই বুঝাই, আমরা যখন গিটে আমরা আমাদের প্রজেক্টটাকে স্টেজিং এরিয়াতে নিয়ে যাবো, গিট কনফিগ করা আমাদের শেষ, গিট কনফিগ করা শেষ। এখন আমি আমার এই প্রজেক্টগুলোকে স্টেজিং এরিয়াতে নিতে গেলে আমরা কিন্তু কয়েকভাবে কোড লিখতে পারবো। যেমন আমরা স্টেজিং এরিয়াতে নেওয়ার জন্য আমরা এখানের মধ্যে গিট অ্যাড ব্যবহার করতে পারি। যখন আপনি গিট অ্যাড দিবেন, যখন আপনি আপনার প্রজেক্টের মধ্যে গিট অ্যাড ব্যবহার করবেন, এই যে আমি এখানে দিতেছি, মনে করেন আমরা লিখব গিট অ্যাড এবং আমরা এখানের মধ্যে হাইপেন অল দিচ্ছি। আবার আমরা এটাকে আমরা গিট অ্যাড আমরা চাইলে এখানের মধ্যে হাইপেন দিয়ে আমরা হাইপেন না দিয়ে শুধু ডট দিতে পারবো, ডট দিয়েও আমরা অ্যাড করতে পারবো। তারপর আমরা এখানের মধ্যে আবার অ্যাড করতে পারবো গিট অ্যাড স্পেস দিয়ে এখানের মধ্যে ভাইয়া দিচ্ছি মনে করেন হাইপেন বড় হাতের এ, এটা দিয়েও আমরা অ্যাড করতে পারবো। আমরা এই যে গিট দিচ্ছি, তারপর এখানের মধ্যে অ্যাড দিচ্ছি, দিয়ে আমরা চাইলে এখানের মধ্যে হাইপেন দিয়ে ইউ দিয়েও আমরা অ্যাড করতে পারবো। এখন আমার প্রশ্ন, কোনটার পার্থক্য কী? আপনি দেখবেন যিনারা আপনাকে কোর্সটা করাবে ইউটিউবে, আমাদের ইয়েগুলা ক্র্যাশ কোর্সগুলোতে হয়তো ডট দিয়ে অ্যাড করে ফেলছে বা অল দিয়ে বা এ দিয়ে অ্যাড করে ফেলছে। মূলত আমাদেরকে এগুলোর পার্থক্য জানতে হবে, একদম ডিটেলস। তো ভাইয়া এখন যদি আবার গিট অ্যাডে চলে যাই,
অনেক কিছু আবার সামনে চলে আসবে যা আসলে আমি করে শেষ করতে পারবো না। বুঝতে পারছি ভাইয়া। আমরা তাইলে দেখাই দিব, আজকে থাকুক, পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো। যেমন একটু বলে দিই, এই গিট অ্যাড অল দিলে আপনি যেই রোটে আছেন, যে ডিরেক্টরিতে আছেন, সেই রোটের সকল ফাইল এবং ফোল্ডার স্টেজিং এরিয়াতে চলে যাবে। এই যে স্টেজিং এরিয়াতে চলে যাবে, যে রোট ফোল্ডারে আছেন সেই ফোল্ডারের। এই ডট দিয়েও সেম কাজটা হয়। ডট এবং অলের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা দেখাবো। আবার আপনি যখন এটা যখন এ দিবেন, এর মাধ্যমে সে কী করবে, একবারে আপনার রোট ফোল্ডারের বাহিরে ভিতরে যত জায়গাতে যত ফোল্ডার আছে সবগুলাকে কই লয়ে যাবে, মানে এক কোড দিয়ে মানে আপনি স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে পারবেন। তারপর আপনি গিট অ্যাড ইউ যখন দিবেন, সে যেটা করে আপনার লাস্ট যে চেঞ্জ, লাস্টে যে মডিফিকেশন, লাস্টে যে এডিটটা, সেটা স্টেজিং এরিয়াতে নেবে, মানে সবগুলাকে নেবে না, লাস্ট এডিটিংটা নেবে। তো আপনি একটু গুগল করে প্র্যাকটিস করবেন। বুঝতে পেরেছেন? আগামীকাল আপনাদের ক্লাস রাখতাম, তবে আমাদের সাইবার ক্লাস মিস হয়ে গেছে। তো মিস হয়ে যাওয়ার কারণে ভাই আগামীকাল আপনাদেরকে করাতে পারবো না, সাইবার ক্লাসটা আগামীকাল করাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। কারো কোনো কথাবার্তা থাকলে ভাইয়াকে বলেন, এখন আমাদের ক্লাস শেষ।